প্রিয় লিসেনার্স, গত শুক্রবার প্রথম অংশটা আমরা শুনিয়েছিলাম, আর আজকে এই ঘটনার শেষ অংশ আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। এই ঘটনায় কিভাবে একটি মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীর জীবন একদম বিপর্যস্ত হয়ে যায় সেই বিষয়টি আমরা ফুটিয়ে তুলছিলাম। চলুন কথা বাড়াবো না, সরাসরি ঘটনায় চলে যাই। তবে আজকের এই দ্বিতীয় অংশের সাথে যারা নতুন করে যুক্ত হচ্ছেন তাদেরকে অনুরোধ করব, এই অংশটা শোনার আগে আপনারা যদি আমাদের প্রথম অংশটি শুনে আসেন তাহলে এই অংশটা বুঝতে অনেক অসুবিধা হবে। কারণ আমরা এমন একটি জায়গা থেকে শুরু করছি, হঠাৎ করে এই জায়গা থেকে কোনোভাবেই আসলে বোঝা সম্ভব হবে না। আপনারা এই ঘটনার প্রথম অংশটা শুনে আসতে পারেন। চলুন সরাসরি যেখানে শেষ করেছিলাম তারপর থেকে শুরু করি। আমরা যেখানে শেষ করেছিলাম সেখানে একজন তান্ত্রিক, যিনি পরবর্তীতে এসে জানান যে উনি নিজেও অনেক সমস্যার মুখোমুখি হচ্ছেন, শুরুতে বুঝতে পারেন নাই। উনি একজন হিন্দু তান্ত্রিক হওয়ার পরেও একটা মাদ্রাসা পড়ুয়া মুসলিম বাচ্চার জীবন বিপন্ন হতে দেখে উনি ওনার সর্বশক্তি নিয়ে এগিয়ে এসেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত উনি ক্ষমা চেয়েও চলে যান, কিছু করতে পারলেন না। এরপর কি হলো চলুন বইয়ের ভাষায় শুরু করি। সকালবেলা পরিবারের সদস্যরা দেখল গাব গাছগুলো দুমড়ানো মুচড়ানো, গাছের ডালগুলো ভেঙে নিচের দিকে ঝুলে আছে। তারপর দুই মামা আবার ওঝা ফকির খোঁজাখুঁজি শুরু করলেন। দিন যায়, রাত যায়, কিন্তু শুধু অপেক্ষা আর অপেক্ষা, কোনো খোঁজই মিলছিল না। এদিকে এক আজব ব্যাপার ঘটে। আস্তে আস্তে সাইফের অবস্থা স্বাভাবিক হতে শুরু করে। পরিবারের সদস্যরা অবাক হয়ে এই পরিবর্তন দেখছিল। সবার সাথে সুন্দর ব্যবহার, ঠিকমতো খাওয়া দাওয়া, এমনকি নামাজ কালাম পড়া, একদম স্বাভাবিক মানুষের মতো। এভাবে 5-7 দিন চলে। প্রতিদিনের মতো একদিনের কথা, দুপুরবেলা আন্টি মানে সাইফের আম্মু সাইফকে গোসল করিয়ে শরীর মুছে দিল। তারপর প্রতিদিনের মতো আন্টি লোহার শিকল দিয়ে বাঁধবে। তখন সাইফ বলল, আম্মু, এই লোহার শিকল আমাকে ব্যথা দেয়, আমার কষ্ট হয়, আমি কোথাও যাব না, শুধু ঘরের মধ্যে থাকবো, তুমি আমাকে বেঁধে রেখো না। আন্টি এসব কথা শুনে অঝরে কান্নাকাটি শুরু করে। মা কখনো সন্তানের কষ্টকে সহ্য করতে পারে? তারপর আন্টি সত্যি সত্যি বাঁধলেন না, লোহার শিকল অন্য জায়গায় রেখে দিলেন। এই ঘটনা বিকেলে দুই মামা জানতে পারে। তারা দুইজন রেগে মেগে একদম ফায়ার, আন্টির সাথে রাগারাগি করে। বড় মামা লোহার শিকল হাতে নিয়ে আবার বাঁধতে যাবে, তখন আন্টি বলেন, বাঁধিস না, অনেকদিন তো স্বাভাবিক জীবনযাপন করতেছে, তাই একটু পরীক্ষা করে দেখি আল্লাহর রহমতে ঠিক হলো কিনা। আন্টি আরও অনেকভাবে বুঝিয়ে শুনিয়ে মামাকে রাজি করালেন। তারপর আন্টির কান্নাকাটি দেখে মামাও খুব ইমোশনাল হয়ে পড়েন। এরপর মামা আর কিছু বললেন না। সেদিন মাগরিবের নামাজের পরপরই ঘটে আরও একটি ঘটনা। সাইফ কোনো একটি বাহানা ধরে ঘর থেকে বাইরে বের হয়। পরিবারের সদস্যরা বাইরে বের হতে নিষেধ করে, কিন্তু সাইফ বলল, আমি কোথাও যাব না, শুধু ঘরের দরজার সামনে একটু দাঁড়াবো। ঘর থেকে বের হওয়া পর্যন্ত একদম ঠিকঠাক। বাড়িটা সম্পর্কে একটু বর্ণনা করি। বাড়ির মধ্যে বেশ কয়েকটি ঘর বাড়ি, বাড়ির সামনে উঠান, উঠানের দক্ষিণ দিকে পুকুর, বাড়ির পেছন দিক থেকে মূলত শুরু, এবং বাড়ির উঠানের উত্তর দিক এবং কিছু অংশ জুড়ে বিশাল বড় একটা ধান ক্ষেত। ঠিক উঠানের উত্তর দিকে ধান ক্ষেতের কিছুটা দূরে একটা ছাড়া বাগান। কথিত আছে মহান মুক্তিযুদ্ধের আগে এই ছাড়া বাগানে মানুষজনের বসতবাড়ি ছিল, কিন্তু দুষ্টু জিনের উপদ্রবের কারণে সবাইকে ভিটাবাড়ি ত্যাগ করতে হয়েছে। এরপর জায়গাটি পরিত্যক্ত হয়ে যায়। এখানে কোনো মানুষজন চলাফেরাও করতে চায় না সহজে, ফলে ধীরে ধীরে ঝোপঝাড় ও বন জঙ্গলে পরিণত হয়েছে এই স্থানটি। এই বাগান স্থানীয় লোকমুখে ছাড়া বাগান নামে পরিচিতি লাভ করে। এখন সাইফ ঘর থেকে বের হয়ে দরজার সামনে দাঁড়ায়। তখন আন্টি বললেন, রাত বিরেতে বাইরে কি করো, এখনই ঘরে আসো। কিন্তু সাইফ করে উত্তর করে না। তারপর আন্টি বকাঝকা করে। বলে রাখা ভালো, সেই সময় বৃষ্টির দিন ছিল, ক্ষেত ভরা ধান ছিল, মেঠো পথে কাদা, গ্রামের নিচু জায়গাগুলোতে পানি উঠেছে। তখন সাইফ আন্টির কথা তোয়াক্কা না করে চুপচাপ উত্তর দিকে ধান ক্ষেতের দিকে হাঁটা শুরু করে। কিন্তু সাইফ সন্ধ্যা রাতে ধান খেতে কাদামাটি গায়ে লাগাতে যাবে কেন? আন্টি এই দৃশ্য দেখে তখনই চিৎকার দিয়েছে।
আন্টি বললেন যে ও আবার পাগলামি শুরু করেছে, তোরা কে কোথায় আসিস রে, তাড়াতাড়ি কেউ ওকে ধর। এই কথা বাড়ির সবাই শুনতে পায়। সঙ্গে সঙ্গে মামাতো ভাইয়েরা বের হয়ে আসে। তারা এসে দেখে সাইফ উত্তর দিকে হাঁটছে। এদিকে মামাতো ভাইয়েরা তো বের হয়ে আসছেই, সেটা সাইফ আবার দেখতে পেয়েছে। তখন সাইফ কি করেছে, ধান ক্ষেতের দিকে জোরে দৌড় দিয়েছে। তখন দুই মামাতো ভাই ডাকাডাকি চিল্লাচিল্লি করতে করতে পিছু নিয়েছে সাইফের। এদিকে দুই মামা হাতে টর্চ লাইট নিয়ে বের হয়েছেন। এর মধ্যেই বাড়ির মধ্যে অন্য যারা ছিলেন তারাও বের হয়ে আসছেন। বলা বলি কওয়াকই শুরু হয়। কেউ কেউ বলে, চিল্লাচিল্লি কিসের, ঘটনা কি, কি হয়েছে? কারণ তারা তো আসলে তখনও বুঝতে পারেন নাই। তারা যখন এই কাণ্ড শুনেছেন তখন যে যার মতো সাইফের পিছনে ছোটাছুটি শুরু করে দিয়েছেন। এসব কাণ্ড মাত্র 1 মিনিটের মধ্যে হয়েছে। এদিকে মামা টর্চ জ্বালিয়ে যা দেখলেন সেটা আসলেই রোমহর্ষক। মামা টর্চ লাইট জ্বালিয়ে দেখলেন সাইফ ধান ক্ষেতের উপর দিয়ে, শূন্যের উপর দিয়ে উড়ে উড়ে যাচ্ছে। আর তার এবং তার দুই ভাইয়ের, মানে দুই সন্তান, দুই মামাতো ভাই, ক্ষেতের মধ্যে থেকে আইল ধরে সাইফের পিছু নিচ্ছে। এই দৃশ্য সবাই দেখতে পেয়েছে। বাড়ির মহিলারা ভয়ে জোরে চিৎকার শুরু করে এবং আল্লাহ আল্লাহ বলে ডাকতে থাকে। বাড়ির পুরুষ সদস্য দ্রুত সাইফের দিকে ছুটতে থাকে। এদিকে সাইফ ধান ক্ষেতের উপর দিয়ে উড়ে উড়ে একটা তাল গাছের গোড়ায় গিয়ে দাঁড়ায়। বলে রাখা ভালো, এই তাল গাছ পেরিয়ে একটুখানি সামনে গেলে সেই ভয়ানক নির্জন ছাড়া বাগান। এদিকে পরিবারের সদস্যরা ধান ক্ষেতের আইল ধরে পিছু পিছু তাল গাছের কাছাকাছি আসলেন। এদিকে সাইফ বাড়ির সবাইকে ছুটে আসতে দেখে তাল গাছের নিচ থেকে ওই সারা বাগানের মধ্যে চলে যায়। আগে বলা হয়েছে সেই সময়ে বাগানের মধ্যে হাঁটু পর্যন্ত কাদা। ওদিকে বাড়ির সবাই চিল্লাচিল্লি করতে করতে পিছু পিছু আসে। ওনারা বাগানের মধ্যে এসে দেখেন যে একটি গাছের নিচে সাইফ সেন্সলেস অবস্থায় পড়ে আছে। একটি অদ্ভুত ব্যাপার সবাই লক্ষ্য করে, তখন সাইফের হাত পা বা শরীরের কোথাও এক চুল পর্যন্ত কাদামাটি নাই, অথচ উপস্থিত সকলের সারা শরীরে কাদামাটি লেগে একদম যাতা অবস্থা। যাই হোক, তখনকার মতো সাইফকে বাগানের মধ্যে থেকে বাড়িতে নিয়ে আসা হয়। সবাই বাড়ি এসে গোসল করে এবং আন্টি সাইফের শরীর মুছে দেয়। সম্ভবত এর 1 ঘন্টা পর সাইফের জ্ঞান ফেরে। সাইফ চোখ খুলে আবিষ্কার করে যে সে তার নিজ বাড়িতে আছে। পরিবারের সদস্যরা পাশে বসে আছে, নানি আর আন্টি কান্নাকাটি করছে। এরপর মামা সাইফের কাছে কি হয়েছে সবকিছু জানতে চান, কিন্তু সাইফ শুধু ঘর থেকে বের হয়েছে এতটুকু বলতে পারে। এরপর কি হয়েছে তা তার মনে নাই, এমনটাই জানায় আর কি। একথা শুনে পরিবারের সদস্যরা প্রচণ্ড ভয় পায় এবং খুব পেরেশানির মধ্যে পড়ে যায়। কোনো রকমে সেই রাতটা পার হয়। পরদিন একদম ভোরবেলা দুই মামা আবার ওঝা ফকির খুঁজতে বের হন। বরিশালের এমন কোনো জায়গা নাই যেখানে তারা যান নাই বা খোঁজ করেন নাই। এদিকে ওঝা ফকির খুঁজতে খুঁজতে হয়রান, শত চেষ্টার পরও খোঁজ মেলে না। আবার কারো খোঁজ মিললে এই কাজ করতে অস্বীকৃতি প্রকাশ করতেন। এদিকে মাদ্রাসার ছাত্ররা সময় পেলে সাইফকে দেখতে আসতো। ছাত্রদের মাধ্যমে মোয়াল্লেম হুজুর তথ্য নিতেন। মোয়াল্লেম হুজুর সাইফকে খুব ভালোবাসতেন, স্নেহ করতেন। সাইফের সাথে ভয়ানক ঘটনা ঘটেছে এই কথা ছাত্রদের কাছ থেকে মোয়াল্লেম হুজুর জানতে পারলেন। তখন রাকিব নামে একটি ছাত্রকে সঙ্গে করে মোয়াল্লেম হুজুর সাইফকে দেখতে বাড়িতে আসেন। তখন সাইফের পরিবারের সদস্যরা সবাই বাড়িতে অবস্থান করছিলেন। তখন মোয়াল্লেম হুজুর সবাইকে উদ্দেশ্য করে বললেন, জিন জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘদিন হায়াতে বাঁচিয়ে রাখেন, যা মানুষের আয়ুর তুলনায় অনেক অনেক বেশি। জিনদের প্রস্তাবে কখনো ভুলেও সম্মতি প্রকাশ করবেন না। এর কারণ হলো, বেশিরভাগ জিন মানুষকে সুখে থাকার স্বপ্ন দেখিয়ে ওদের দেশে নিয়ে যায়, কিন্তু শেষটা মোটেও সুন্দর হয় না। এর কারণ হলো, আমাদের 45 থেকে 50 বছর হয়ে গেলেই যৌবন ফুরিয়ে যায় অথবা আমরা বৃদ্ধ হয়ে পড়ি, তাই না? ঠিক এই সময়টিতে আমরা একা চলাফেরা করতে পারি না। আমাদেরকে চলাফেরা করতে হলে অন্যের সাহায্যের প্রয়োজন হয়। এবং যেটা সবচেয়ে খারাপ লাগার বিষয় সেটা হলো, এই বয়সে এসে আমরা সর্বদা পাক পবিত্র থাকতে পারি না। অনেক সময় ইচ্ছা না থাকা সত্ত্বেও আমরা নাপাক হয়ে যাই। কিন্তু জিনেদের বেলায় ঠিক এর উল্টোটা ঘটে। সেটা হলো, ওরা মৃত্যুর আগে একদম তরতাজা যুবক যুবতী হয়ে মৃত্যুবরণ করে এবং ওরা বয়স্ক অবস্থাও সচল থাকে। ফলে মানুষের মতো অপবিত্র হতে হয় না এবং ভালো জিনরা কোনো কালেই নাপাকি পছন্দ করে না। শেষটা সুন্দর হয় না, তাহলে এটা কেন বললাম? এর উত্তর হলো, ঠিক যখন আমাদের যৌবন ফুরিয়ে যায় এবং আমরা বৃদ্ধ হয়ে পড়ি, তখন জিনদের আমাদের কোনো কাজে আসে না। ঠিক সেই সময়টায় ওরা আমাদেরকে তুলে নিয়ে যে কোনো একটি দেশে ফেলে চলে আসে
ওই বয়সে বাকি জীবন পৃথিবীতে এক টুকরো জাহান্নাম ছাড়া আর কিছুই বাকি থাকে না। রাস্তাঘাটে ফেলে দিলে জেলে গিয়েও তো বাঁচা যাবে, কিন্তু বন জঙ্গলে ফেলে দিলে পশু পাখির শিকার হওয়া ছাড়া কোনো উপায় থাকে না। যাই হোক, আমি রাকিবকে বলে দিচ্ছি, রাকিব সবসময় চেষ্টা করবে সাইফের সঙ্গে থাকার। কোনো সমস্যা দেখা দিলে রাকিব সূরা বাকারা তিলাওয়াত করবে ইনশাআল্লাহ, আশা করি সমস্যা হবে না। এবং কুয়াকাটার বিখ্যাত মাওলানা নেসার আহমেদ হুজুরের ঠিকানা দিলাম, তিনি এইসব প্যারানরমাল কাজ সমাধান করতে বেশ পারদর্শী। আপনারা তার সাথে যোগাযোগ করেন। সুতরাং আপনারা ধৈর্য হারা হবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন। এরপর মোয়াল্লেম হুজুর বিদায় নিয়ে স্থান ত্যাগ করেন। মোয়াল্লেম হুজুরের কথা মতো পরদিন ভোরবেলা সাইফের পরিবার যারা ছিলেন আর কি সদস্যরা মাওলানা নেসার হুজুরের সাথে দেখা করার উদ্দেশ্যে রওনা করেন। সাইফদের গ্রাম থেকে কুয়াকাটা 110 কিলোমিটার। বাস বা অন্য কোনো মাধ্যমে যেতে প্রায় 4 ঘন্টা সময় লাগে। এখন লেবুখালী ব্রিজ হয়েছে, সেজন্য এত সময় লাগে না। আগে যখন লেবুখালীতে ফেরি ছিল তখন 6 ঘন্টারও বেশি সময় লাগতো। যাই হোক, এরপর কোনো রকম হয়রানি বা ভোগান্তি ছাড়াই খুব সহজেই আল্লাহর রহমতে সাইফের পরিবারের সদস্যরা হুজুরের সাথে যোগাযোগ করতে সক্ষম হন। বলে রাখা ভালো, মাওলানা নেসার আহমেদ হুজুরের ব্যক্তিগত বা তার সংশ্লিষ্ট কোনো মাদ্রাসা নেই। তিনি স্থানীয় একটি মসজিদে ইমামতি করেন, পাশাপাশি ঝাড়ফুঁক ও পানি পড়া দিয়ে থাকেন। আর যে কাজের কারণে তার নাম অল্প সময়ে শুধু কুয়াকাটা নয়, বরং পুরো বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। জিনে ধরা মানুষকে রুকিয়ার মাধ্যমে আল্লাহর রহমতে উনি সুস্থ করতে পারতেন এবং সেটি উনি করতেন। তার জীবনে অসংখ্য প্যারানরমাল কাজ সমাধান করেছেন। হুজুরের বয়স আনুমানিক 60 বছর হবে। যাই হোক, যারা তাকে পার্সোনালি চিনে থাকেন বা চেনেন জানেন, তারা এই বিষয়গুলোর উপরে পরিচিত থাকবেন নিশ্চয়ই। তারপর সাইফের পরিবারের সদস্যরা এসে হুজুরকে সালাম দেন, হুজুর সালামের জবাব দেন। এরপর দুই মামা হুজুরকে সকল ঘটনা খুলে বলেন। হুজুর মনোযোগ দিয়ে পুরো ঘটনা শুনলেন। এরপর হুজুর সব কথা শুনে বললেন, দেখুন, আমার বয়স হয়েছে, এই বয়সে এসে দেশ বিদেশে গিয়ে আমি রুগী দেখতে পারি না। বার্ধক্যজনিত কারণে আমার বিভিন্ন জায়গায় যেতে খুব কষ্ট হয়। শুধু এলাকার মধ্যে এখন টুকিটাকি কাজ করি। আমার পক্ষে দূরে গিয়ে রুগী দেখা অনেক কষ্টদায়ক, বুঝতেই তো পারেন, বয়স হয়ে গিয়েছে। যেহেতু আপনারা এত দূর থেকে কষ্ট করে আসছেন, সেজন্য আমি চিকিৎসা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ যদি চান তো আপনাদের ছেলে সুস্থ হয়ে যাবে, নয়তো হবে না। আমার কোনো ক্ষমতা নাই, আল্লাহর উপর ভরসা করে আমরা কাজ করি। তবে কাজটি করা যে খুব সহজ হবে না, এটা আমি বুঝতে পারছি। এটি আমার জন্য একটি চ্যালেঞ্জ হতে চলেছে, কারণ এখানে অনেক ঝামেলা আছে। আপনাদের একটি কথা বলে দিতে চাই, আমার একার পক্ষে এই কাজ করা সম্ভব হবে না, কারণ বয়সের ধকল আমি সইতে পারবো না। এসব কাজ করতে হলে শরীরে শক্তি দরকার। সেজন্য আমার সাথে আরও 2 জন লাগবে, যারা এই কাজ সমাধান করতে পারেন, এবং অবশ্যই ইমানদার ও পরহেজগার হতে হবে তাদেরকে। এমন 2 জনকে একত্রে এক সময় পাওয়াটা বেশ কঠিন ব্যাপার। এরকম 2 জনকে আপনারা জোগাড় করতে পারবেন? তখন বড় মা বললেন, হুজুর, এই দায়িত্বটা আপনি নিলে উপকার হয়। তখন হুজুর বললেন, আচ্ছা ঠিক আছে, তবে সব কিছু ঠিকঠাক করতে তো আমাকে একটু সময় দিতে হবে। দিনক্ষণ ঠিক করে আপনাদের জানিয়ে দেব ইনশাল্লাহ। এরপর সাইফের পরিবারের সদস্যরা হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসেন। এর মধ্যে একটি অদ্ভুত ঘটনা ঘটে। সেটা হলো, একদিন সাইফের মামাতো বোন সাইফের কাছে এসে বলে, দাদা, আমি আম খাবো। সমস্যা হলো ওই সময় কিন্তু আমের সিজন ছিল না। সত্যি কথা বলতে মামাতো বোন পরীক্ষা করার জন্য কথাটা বলেছিল। তখন সাইফ সবাইকে অবাক করে দিয়ে বলল, একটু দাঁড়া, দিচ্ছি। এর ঠিক সর্বোচ্চ 3 মিনিটের মাথায় ঠাস করে একটা শব্দ হয়। মামাতো বোন তাকিয়ে ঘরের মাটিতে দেখে অনেকগুলো আম। পরে জানা যায় সেখানে প্রায় 5 কেজি আম ছিল। এই কাণ্ড দেখে মামাতো বোন ঘর বাড়ি এক করে চিৎকার চেঁচামেচি শুরু করে সবাইকে ডেকে আনে। সবাই তো অবাক হয়ে রীতিমতো এই ঘটনাটা দেখে। সেই আম পরিবারের সকল সদস্যরা খেয়েছিল। আমগুলো খুব বড় সাইজের ছিল এবং অনেক সুস্বাদু ছিল। স্থানীয়দের মধ্যে অনেকেই জিনপরি বিশ্বাস করতো না, সেজন্য সাইফের ব্যাপারটা নিয়ে রসিকতা করত। কিন্তু এই ঘটনা ঘটার পর এখন তারাও বিশ্বাস করলো এবং অনেকে বলল, বাংলাদেশে এখন আম পাবে কিভাবে? এখন তো আমের সিজন না। আমাদের আগেই বিশ্বাস করা উচিত ছিল। কেউ আর সাইফকে নিয়ে উল্টাপাল্টা বলবে না, সেটা হোক তাদের কারো সামনে বা পেছনে।
আলোচনা সমালোচনা কোনোটাই করার দরকার নাই। শুধু শুধু অন্যের ঝামেলা নিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলে ওই জিনের শত্রু হতে চাই না, এটা মানুষজন বলল আর কি। এদিকে প্রতিদিন ঘুমানোর আগ পর্যন্ত সাইফের পাশে এক আন্টি বলতে সাইফের আম্মা বসে থাকতো, আর এক পাশে সাইফের বন্ধু রাকিব সবসময় বসে থাকতো। রাকিবকে মোয়াল্লেম হুজুর সাইফের কাছাকাছি থাকতে আদেশ করেন, সেজন্য রাকিব সবসময় চেষ্টা করতো কাছাকাছি থাকার। তবে ঘুমানোর সময় সাইফের পাশে শুধু রাকিব থাকতো। একদিন দিনের বেলায় ঘটে এক অদ্ভুত ঘটনা। সাইফের মামাতো বোন দরজার সামনে ভয়ে ভয়ে উকি মেরে বলল, দাদা তোমার সাথে নাকি পরি আছে, কই আমি একটু দেখি। তখন সাইফ বলল, ঠিক আছে তাহলে এদিকে আয়। তখন মামাতো বোন ভয় পেল, ভয়ে সামনে যেতে পারছিল না। তখন আন্টি বললেন, মানে সাইফের আম্মু বললেন, আয় আয় তোর ভাই তোকে ডাকে, দেখি কি দেখায়। তারপর আন্টির কথায় মামাতো বোন একটু সাহস পেয়ে সাইফের দিকে এগিয়ে গেল। তখন সাইফ বলে, আমার হাত ধর। মেয়েটা যখন সাইফের হাত ধরল তখন মামাতো বোনের শরীর ঝাড়া দিয়ে উঠল। সাথে সাথে ও মা গো বাবা গো বলে মামাতো বোন চিৎকার দিয়ে ঘরের থেকে বের হয়ে যায়। সাথে সাথে আন্টি বসা থেকে উঠে গিয়ে ওর কাছে গিয়ে জিজ্ঞেস করে, এই কি হয়েছে তোর? এভাবে চিৎকার করার মতো তো কিছু ঘটে নাই রে, চিৎকার দিলি কি কারণে? তখন সাইফের মামাতো বোন বলে, আমি ফিল করছি এটা দাদার হাত না, আমি অন্য কারো হাত ধরছি। এই হাতটা ছিল একদম বড় বড় লোমে ভরা, কিন্তু সাইফ দাদার হাত তো এরকম না, তার হাতে তো লোম নাই। মামাতো বোন কিছু একটা আন্দাজ করতে পারে, ফলে এই ঘটনা পরিবারের সদস্যরা যখন শুনল, পরিবারের সদস্যরা ভয়ের চেয়ে আরো চিন্তিত, ওই পেরেশানির মধ্যে পড়ে গেল। কারণ সাইফ হাত বাড়িয়ে দিল, সাইফের হাত ধরল মামাতো বোন, অথচ সেই মামাতো বোন কিনা বলছে যে এই হাত সাইফের না। তাহলে এই সাইফ যে এখানে আছে, আসলে কি এটাই সাইফ? এরকম চিন্তা তাদের মাথার মধ্যে কিন্তু ঢুকে গেল। একদিন সাইফ আন্টিকে, মানে সাইফের আম্মুকে আশ্চর্যজনক একটি কথা বলে, সেটা হলো, আপনার ছেলেকে আমি ভালোবাসি এবং বিয়ে করতে চাই, তাকে আমি ভালো রাখবো, আমি তাকে সঙ্গে করে নিয়ে যেতে চাই। তখন আন্টি বলেছিল, তুমি আমার ছেলেকে বিয়ে করে আমাদের সাথে থেকে যাও, তাহলে এটা সম্ভব। উত্তরে সে বলল, না, তা কখনো সম্ভব নয়। তখন আন্টি বললেন, তাহলে আমার ছেলেকেও দেয়া আমার পক্ষে সম্ভব না। সাইফ 3 দিন স্বাভাবিক কর্মকাণ্ড আসলে করে নাই, অস্বাভাবিক কর্মকাণ্ড করে। এরপর আস্তে আস্তে তার অস্বাভাবিক কর্মকাণ্ড আরো বেড়ে যেতে থাকে। 3 দিন একটু অস্বাভাবিক ছিল, আর এরপরে তার কোমরে আবার শক্ত করে শিকল বাঁধা হলো। ওদিকে মাওলানা সাহেব একটা প্রস্তুতি নিচ্ছিলেন, একদিন একটা ডেট দিয়ে দিলেন। তখন 2 মামা মোয়াল্লেম হুজুরকে বিস্তারিত জানালেন। মোয়াল্লেম হুজুর বললেন যে আপনারা চিন্তা করবেন না, সেদিন আমি এবং হাফেজ সাহেব হুজুর যথাসময় উপস্থিত থাকবো ইনশাল্লাহ। এরপর 2 মামা কিছুটা সাহস পেলেন। মোয়াল্লেম হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে যথারীতি বাড়িতে ফেরত আসলেন। এদিকে মাওলানা নেসার আহমেদ হুজুরের সাথে দেখা করার ঠিক 1 সপ্তাহের মধ্যে সেই নির্ধারিত দিন চলে আসলো। বাড়িতেও সেভাবে প্রস্তুতি নেওয়া হলো। যথাসময় মোয়াল্লেম হুজুর এবং হেফজখানার হাফেজ সাহেব হুজুর উপস্থিত হলেন। ঠিক মাগরিবের পর মাওলানা নেসার আহমেদ হুজুর এবং সঙ্গে আরও 2 জনকে সঙ্গে নিয়ে বাড়িতে আসলেন। তারা মোট 3 জন আসলেন। ওনারা যখন বাড়ির উঠোনে চলে আসছে, তখনই সাইফ পাগলামি শুরু করতে লাগলো। ঘরের টিনে লাথি মারা আরম্ভ করলো, ধূপধাপ টিন ভেঙে ফেলা শুরু করলো, টিন ভাঙার বিকট আওয়াজ শুরু হলো। ওনারা এসেই দ্রুত বাড়ির চারপাশে গোল করে বালি ছিটিয়ে দেন। এদিকে গ্রামের লোকজন এসে ভিড় করে, কিন্তু হুজুর বললেন, এখানে যা কিছু হোক এই বাড়িতে কেউ আসবেন না, প্লিজ আপনারা চলে যান, আর ঘরের যারা আছেন তারা ঘরে থাকার চেষ্টা করেন। ঘর থেকে যদি কেউ বের হন তাহলে যা ঘটনা ঘটবে তার জন্য আপনাদেরকে কিন্তু দায়ী হতে হবে এবং এর ফলাফল আপনাদেরকে বয়ে বেড়াতে হবে। তারপর ওনারা যেই না ঘরে প্রবেশ করলেন, তখনই সাইফ অদ্ভুত আচরণ শুরু করে। ওনাদের দিকে তেড়ে যাচ্ছিল, চোখ দুটো ছিল লাল টকটকে। তারপর তিনি এসে পরিবারের মহিলা এবং বাচ্চা সদস্যদের জন্য অন্য একটি রুম ফিক্সড করতে বললেন এবং সেই রুমে সরে যেতে বললেন। এরপর হুজুর ঘরের মধ্যে একটি জায়গা নির্বাচন করে বসলেন আর সাইফকে
নেসার আহমেদ হুজুরের ঠিক সামনে বসানো হলো। ঠিক মৌলানা নেসার আহমেদ হুজুরের পেছনে মোয়াল্লেম হুজুর এবং হেফজখানার হাফেজ সাহেব হুজুর বসলেন, আর সাইফকে দুই মামা ধরে বসলেন। ওনার সাথে থাকা দুজন হুজুর মোমবাতি জ্বালিয়ে দেন। এরপর রুকিয়া শুরু হয়। পাশাপাশি মৌলানা সাহেবের সঙ্গে থাকা দুজন হুজুর সব ধরনের সহযোগিতা করছিলেন। এর মধ্যেই ঘরের চারদিকে প্রচণ্ড জোরে গাছপালা ভাঙচুর হওয়ার আওয়াজ আসতে থাকে। মনে হচ্ছিল একটি ঝড় এসে ঘরবাড়ি ভেঙে চুরে ফেলবে। তখন সাইফের পরিবারের সদস্যরা ভয়ে আল্লাহু আকবার বলে জোরে জোরে চিৎকার করতে শুরু করে। তখন হুজুর সকলকে উদ্দেশ্য করে বললেন, ভয় পাবেন না, ওরা বাইরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু বালি পড়া ছিটিয়ে দেওয়ার কারণে নির্ধারিত এরিয়া ভেদ করে তারা যেতে সক্ষম হচ্ছে না। আমি পুরো বাড়ি বন্ধ করে দিয়েছি। আপনারা ভয় না পেয়ে আল্লাহর উপর ভরসা রাখুন। তিনি যদি চান তাহলে এই কাজে আমরা সফল হতে পারবো ইনশাআল্লাহ। হুজুরের কথা শুনে পরিবারের সদস্যরা শান্ত হন। এরপর হুজুর বিশেষ কিছু দোয়া কালামের মাধ্যমে সাইফের শরীরে জিন ভর করাতে সক্ষম হন। তারপর হুজুর অনেক প্রশ্ন করেন, কিন্তু কোনো জবাব আসে না। তখন হুজুর বললেন, আমি জানি তোমরা শরীরে আছো, আমার প্রশ্নের জবাব দাও। আমার প্রশ্নের ঠিকঠাক উত্তর না পেলে অবশ্যই আমি তোমাদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দিতে বাধ্য হব। তখন জবাব আসলো, বলল, হুজুর আপনি এখানে কেন আসছেন? আপনি কি জানেন না এর আগে কতজনকে আমরা তাড়িয়ে দিয়েছি? আমরা আপনাকে সম্মানের সাথে বলছি, আপনি এখান থেকে চলে যান। এই কাজ করার কোনো ধরনের কোনো আগ্রহ প্রকাশ করবেন না। আমাদের কথা না শুনলে আপনার পরিণতি ভালো হবে না। তখন হুজুর বললেন, বেশ, শুনলাম তোমাদের কথা। এখন বলো, তোমরা কতজন সাইফের শরীরে আছো? উত্তর আসে, আমরা 7 জন আছি। হুজুর বললেন, তোমরা যদি এই ছেলেকে কখনো ডিস্টার্ব না করো তাহলে আমি তোমাদের ছেড়ে দেব। এখন বলো, মরতে চাও নাকি চলে যেতে চাও? তখন জবাব আসে, আমরা কথা দিয়েছি এই ছেলেকে আমাদের মেয়ের জন্য দেব, সুতরাং আমরা আমাদের কথা রাখব। আমরা কোথাও যাচ্ছি না। এই কথা শোনার পর হুজুর সাইফের যে ছায়া ছিল এই ছায়ার উপরে পেরেক বা গজা লোহা গেড়ে দেয়। আর এরপরেই সাইফের মুখ থেকে তীব্র আর্তনাদের শব্দ আসতে থাকে। অনেক জোরে জোরে চিল্লাচিল্লির শব্দ হচ্ছিল। হুজুর বিভিন্নভাবে ওদেরকে শাস্তি দেন। এরপর হুজুর বললেন, আমার কথা না শুনলে তোদের চোখে গরম গজা লোহা পুড়ে একদম গেঁথে দেব। তোরা আমার সামনে যত বেশি ক্ষমতা দেখানোর চেষ্টা করবি ততই বিপদের সম্মুখীন হবি। এবার বল, ওর সাথে কি কি করেছিস? তখন ভয়ে জিনেরা সব কথা বলতে শুরু করে। তারা বলে যে স্বপ্নের মধ্যে বহুবার সাইফকে আমাদের দেশে নিয়ে গেছি এবং একবার সশরীরে নিয়ে গিয়েছিলাম। আমরা তাকে সব কিছু ঘুরিয়ে দেখিয়েছি এবং ওর সাথে আমাদের মেয়েকে বিয়ে দেব ঠিক করেছি। আমরা কাউকে ক্ষতি করি না। এই কথা শোনার পর মৌলানা নেসার আহমেদ হুজুর বললেন, ও ক্ষতি করো না, তাহলে হেফজখানার হাফেজ সাহেব হুজুরকে কেন আঘাত করলি? তখন উত্তর আসে, ওই সময় হাফেজ সাহেব হুজুর নাপাক ছিলেন। তিনি ওয়াশরুম থেকে বের হয়ে ওযু না করে সরাসরি মাদ্রাসায় ঢুকেছেন আর সরাসরি শরীরে পা দিয়ে চাপ দিয়েছেন। তখন মৌলানা সাহেব বললেন, তোমাদের মানুষরা দেখতে পায় না, এখানে হাফেজ সাহেব হুজুরের কোনো ভুল নাই। হুজুরের কাছে ক্ষমা চাও, হুজুর এখানেই আছেন। এরপর ওরা হুজুরের কাছে ক্ষমা চাইল, কিন্তু হাফেজ সাহেব হুজুর ক্ষমা করলেন না। আসলে ক্ষমা কি করে করবেন? সেদিনের পর থেকে উনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারতেন না। দীর্ঘদিন উনি একদম বিছানায় শয্যাশায়ী ছিলেন। আর স্বাভাবিকভাবে যে হাঁটাচলা, উনি সেটা করার সক্ষমতা অনেকাংশেই হারিয়ে ফেলেছিলেন। কারণ এত বড় ভারী একজন মানুষ এইভাবে ছিটকে যদি পড়ে যান তাহলে কি ধরনের সমস্যা হতে পারে
কোমরে কী ধরনের আঘাত লাগতে পারে সেটা তো সহজেই বোঝা যায়। যাই হোক, এরপর মাওলানা সাহেব বললেন যে মাওলানা সাহেব, আপনি বলুন যে আর কি কি প্রশ্ন করবেন। মানে আরেকজন মাওলানা ছিলেন তার কাছে। তখন আর একটা প্রশ্ন করা হয় যে তোরা আম কোথায় পেলি, আমের রহস্য কি? তখন জিনেরা বলল যে আম আনতে প্রথমে ইন্ডিয়া গেলাম, সেখানে আম নাই, পরে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে আম পেয়েছে। কিন্তু যে ব্যক্তি আম বিক্রি করে তিনি ঘুমেছিলেন, কারণ বাংলাদেশের সময়ের সাথে আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রের সময় এক না, সময়ের মিল নাই। ওই সময়ে ওখানে ছিল রাত, যার কারণে সে ছিল ঘুমিয়ে। তাকে উঠিয়ে আম কিনে আনতে একটু সময় লেগেছে। এরপর মাওলানা সাহেব বললেন, তোদের কার কত বয়স একটু বল দেখি। উত্তরে একজন বলেছিলেন একজনের বয়স 3000 বছর। তিনিও নাকি অনেক মানুষকে বিয়ে করেছিলেন, বিভিন্ন সময় বিভিন্ন মহিলাদের উপর ভর করেছে, উৎপাত করেছে, বিয়ে করেছে। এরপর ওই জিনেরা বলে যে এখানে নাকি তারা শুধু সাইফকে নিয়ে যেতে এসেছে। আর তারা এটাও বলে যে তারা যখন কোনো জিনিস নেয়ার প্রস্তুতি নেয় তখন কেউ বাধা দিলে তারা সেটা সহ্য করতে পারে না। এই জন্য তারা সবসময় চেষ্টা করে যে তাদের এই কাজে কেউ যেন বাধা না দেয়। এরপর মাওলানা নেসার সাহেব বললেন, যাই হোক, তোমাদের অনেক সময় দিয়েছি, আর না, এই সমস্যার সমাধান করে আমাকে তাড়াতাড়ি বাড়িতে ফেরত যেতে হবে। তোমাদের একটা সুযোগ দিলাম, সাইফের কোনো রকম ক্ষতি যেন না হয়, এই কথা দিয়ে এখান থেকে চলে যাবা। জিনেরা উত্তরে বলে, যাব না, আগেই বলেছি। এই হুজুর, আমাদের পিছনে লাগিস না, পরে কিন্তু পস্তাবি, ভালোই ভালো এখান থেকে চলে যা। এ কথা শোনার পর মাওলানা সাহেব আতরের শিশির মতো কিছু একটা বের করে হাতে লাগিয়ে শাহাদত আঙ্গুল সাইফের চোখের ভিতরে চেপে ধরে বলল, এখন কি যাবি? তখনও ওরা যেতে অস্বীকৃতি জানায়। তখন যে রোমহর্ষক ঘটনাটা ঘটে সেই দৃশ্য সবাই দেখল। সেটি হলো সাইফের পায়ের চামড়া আঁকা বাঁকা হয়ে যাচ্ছিল, পায়ের দিকে ফুলে ফুলে উঠছিল। তখন মাওলানা সাহেব বলল, কোথায় পালাবি? পালানোর জায়গা তোদের নাই, শরীরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিস তো। বুঝতে পেরেছি, তোদের অনেক সুযোগ দিছি আমি, এবার প্রস্তুত হ। তখন উত্তর আসে, এরে নেসার, আমরা কিন্তু তোকে ছাড়বো না, একদিন তো তোকে পাবোই, মনে রাখিস সেদিন তোর শেষ দিন। তখন মাওলানা সাহেব রেগে গিয়ে সাইফের ডান কানে ঠাস করে একটা থাপ্পড় মারে, সাথে সাথে কান থেকে রক্ত বের হয়। তৎক্ষণাৎ প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। থাপ্পড় মারার পর সাইফের মুখ থেকে কান্নার আওয়াজ সবাই শুনতে পায়। সাধারণত এভাবে মানুষ কাঁদে না, অদ্ভুত এবং ভয়ঙ্কর কান্নার শব্দ। তখন জিনেরা বলে, মারিস না রে, আমাদেরকে ছেড়ে দে। এরপর মাওলানা সাহেব একটি কাচের বোতল ব্যাগ থেকে বের করেন। বোতলের মধ্যে কিছুটা পানীয় ছিল। তারপর বোতলটি সাইফের হাতের সামনে রাখলেন। এরপর মাওলানা সাহেব বিশেষ কিছু দোয়া কালাম পড়তে লাগলেন। তখন জিনেরা বলল, হুজুর হুজুর, আমরা ভুল করছি, মাফ চাই, আর আসবো না, আমাদেরকে ছেড়ে দেন। এই কথাগুলো বলে অনেক অনুনয় বিনয় করতে থাকে। মাওলানা সাহেব রুকিয়ার মাধ্যমে এভাবে করতে করতে শরীরে ভর করা দুষ্টু জিনগুলোকে সাইফের হাতের মধ্যের অংশে নিয়ে আসেন। হাতের একদম মধ্যের অংশে এগুলো অবস্থান করছিল। এদিকে জিনগুলো সাইফের মাধ্যমে জোরে চিৎকার চেঁচামেচি করছিল এবং বলছিল, ছেড়ে দিন, আর আসবো না। এর মধ্যে মাওলানা সাহেব বোতলটি সাইফের হাতের যে মুঠ করিয়ে দিলেন আর কি। ফলে দুষ্টু জিনগুলো বোতলে বন্দী হয়ে গেল। সঙ্গে সঙ্গে মাওলানা সাহেব বোতলটির মুখ বন্ধ করে দিলেন, আর এর সাথে সাথেই সাইফ বেহুশ হয়ে গেল। এর মধ্যে সাইফের হাতে একটি লাল সুতা বেঁধে দিলেন। এরপর মাওলানা সাহেব কিছু দোয়া দুরুদ পড়ে সাইফের সারা শরীরে ফু দিলেন এবং পানি ছিটা দিলেন। তখন সাইফের জ্ঞান ফেরত আসলো। এরপর হুজুর সাইফকে জিজ্ঞেস করেন, দেখো তো বাবা, বোতলের মধ্যে কি কিছু দেখতে পাচ্ছ কিনা? তখন সাইফ উত্তর দিয়েছে, হ্যাঁ, অনেক কান্নাকাটি করছে।
এরকম কিছু দেখা যাচ্ছে, শব্দ শোনা যাচ্ছে, মানে এটা সাইফ শুনতে পাচ্ছিল। তারপর মৌলানা সাহেব বললেন, তুমি কতজনকে দেখতে পাচ্ছ? সাইফ বলল, আমি 6 জনকে দেখতে পাচ্ছি। তারপর মৌলানা সাহেব বললেন, যিনি তোমাকে দেখা দিত তাকে কি এর মধ্যে দেখতে পাচ্ছ? তখন সাইফ বলল, না, আমি তাকে দেখতে পাচ্ছি না। এই কথা শোনার সাথে সাথে বড় মামা খুব চিন্তিত হয়ে পড়লেন। বাড়ির মহিলারা কিন্তু লুকিয়ে লুকিয়ে দেখছিলেন। ঠিক সেই সময় মহিলারা জোরে জোরে আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়। তখন মৌলানা সাহেবের সঙ্গে আসা 2 হুজুর একটা ঝাড়ি দিয়ে বললেন, আপনাদের না এখানে আসতে নিষেধ করা হলো, এখান থেকে চলে যান। বাড়ির মহিলারা এই কথা শুনে আরো ভয় পান, সঙ্গে সঙ্গে মহিলারা আড়াল হয়ে যান। এদিকে বড় মামা প্রশ্ন করে বললেন, এখানে তো আসল জনই নাই, এখন আমাদের কি হবে হুজুর? তাকে ধরার কি কোনো উপায় আছে? তখন মৌলানা সাহেবের সঙ্গে আসা 2 হুজুর বললেন, উপায় না থাকলে উপায় বের করতে হবে, নয়তো বিপদ সবার জন্য অপেক্ষা করছে। তখন মৌলানা সাহেব বললেন, ওরা মিথ্যা বলে ধোঁকা দিয়েছে, আপনারা চিন্তা করবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন। এরপর বড় মামা বললেন, তাহলে আরেকজন কোথায় গেল? তখন মৌলানা সাহেব বোতলের দিকে লক্ষ্য করে বললেন, তোরা 7 জন, তাহলে একজন নেই সেটা বলিস নাই কেন? সবাই আছি বলে কেন মিথ্যা বললি? এই সময়ে যে কথাগুলো জিনেরা বলেছে সেগুলো শুধু মৌলানা সাহেব শুনতে পেয়েছেন। প্রথমে মৌলানা সাহেব শুনেছেন, এরপর বাকিদের বিষয়টা বলেছেন। জিনেরা বোতলের মধ্যে থেকে বলেছিল যে একজন বাইরে গিয়েছিল আর আমরা এখানে ছিলাম, বাড়ি বন্ধ করার কারণে ও আর ভেতরে আসতে পারে নাই, আর আমরাও বাড়ির বাইরে যেতে পারি নাই। তখন মৌলানা সাহেব মামাকে বললেন যে আমি অন্য একটি ঘরে বসতে চাই, আপনারা দ্রুত ব্যবস্থা করেন। মামা তৎক্ষণাৎ পাশের বাড়ির একটি ঘরে সকল বন্দোবস্ত করেন। এরপর মৌলানা সাহেব বড় মামাকে বলেন, আমি এখন ঘরে প্রবেশ করব, আর আপনি দ্রুতগামী গাড়িতে কয়েকজন লোক নিয়ে এই বোতলটি পুঁতে দিয়ে আসবেন দূরবর্তী কোনো একটা স্থানে। শর্ত হলো 3 গ্রাম পরে কোনো একটি ধান ক্ষেতের মাঝে পুঁতে দিতে হবে। সর্বনিম্ন 7 হাত মাটি খুঁড়তে হবে, আর সর্বোচ্চ 15 হাত খুঁড়তে পারবেন। 15 হাতের বেশি না, 7 হাতের কম না। কোনোভাবেই এই শর্ত ভঙ্গ করা যাবে না। তবে মনে রাখবেন, এই শর্ত যেটা দিলাম এর সীমা অতিক্রম করলে ভয়ানক বিপদ অপেক্ষা করছে। কিন্তু আবারও বলছি, 7 হাতের কম না, 15 হাতের বেশি না। সুতরাং দ্রুত এবং খুব সাবধানে কাজটি করবেন। আপনাদের কোনো ভয় নাই, আল্লাহর উপর ভরসা রাখেন। এর বদলতে এই কাজ করতে গিয়ে আপনাদের কোনো সমস্যায় পড়তে হবে না ইনশাল্লাহ। হুজুরের এই কথা শোনার পর বড় মামা 6 জনকে সাথে নিয়ে বাইকে করে দ্রুত বের হয়ে পড়েন। এরপর মোয়াল্লেম হুজুর এবং হিফজখানার হাফেজ সাহেব হুজুর এবং মৌলানা সাহেব ছোট মামার সঙ্গে পাশের বাড়ির নির্ধারিত ঘরে প্রবেশ করেন। মামার সঙ্গে করে সাইফকে নিয়ে আসেন। তখন মামা মাটিতে একটি চাদর বিছিয়ে দেন। এরপর সবাই সেই চাদরের উপরে বসেন। তারপর হুজুর রুকিয়া শুরু করেন। এর কিছুক্ষণ পর সাইফের শরীরে জিনকে ভর করাতে সক্ষম হন। মৌলানা সাহেবের সঙ্গে থাকা লোকজন মাটিতে একটি কুণ্ডলী আঁকে, গোল বৃত্ত আঁকে, যাতে করে ওই জিনটি কুণ্ডলীর বাইরে যেতে না পারে। এই ঘটনা ঘরের মহিলারা আবার উকি মেরে দেখছিল। এরপর মৌলানা সাহেব জিনটিকে উদ্দেশ্য করে বলেন, তোকে কি কেউ চালান করেছিল নাকি নিজের ইচ্ছায় এসেছিস? উত্তরে জিনটি বলে, আমাকে কেউ চালান করে পাঠায় নাই। তখন মৌলানা সাহেব বললেন, ওর কি কি ক্ষতি করেছিস সেটা বল। জিনটি বলে, আমি তোর কোনো ক্ষতি করি নাই, আমি তোরে নিয়ে যেতে আসছি। তখন মৌলানা সাহেব বললেন, তোকে ছেড়ে দিতে পারি, শুধু একটি শর্তে, ওর কোনো ক্ষতি করবি না এবং ওর থেকে অনেক অনেক দূরে চলে যাবি, এখানে আর আসবি না, আসার চেষ্টাও করবি না। তখন ওই জিনটি বলে, এটা কখনোই সম্ভব নয়। এরপর মৌলানা সাহেব জমজমের পানিতে সুতা ভিজিয়ে একটা একটা করে গিট দিতে লাগলেন। আর তখন ওই জিনটি কষ্ট পাচ্ছিল, জিনটি ব্যথায় ছটফট করছিল। তার একটু পর জিনটি বলল, এসব বন্ধ করেন হুজুর, এসব করে আমাকে তাড়ানো এত সহজ না। আমি এসেছি নিজের ইচ্ছায় আর যাবও নিজের ইচ্ছায়। তখন মৌলানা সাহেব বললেন, কি করলে যাবি সেটা আমার খুব ভালো করেই জানা আছে। তখন হুজুর একটা কাজ করেন, সেটা হলো
ব্লেড দিয়ে সাইফের হাতের শাহাদাত আঙ্গুল থেকে একটু করে রক্তের ফোঁটা নিলেন। সেই রক্ত মাটির একটি পাত্রে রাখলেন এবং একটুখানি পানি দিয়ে রক্তের সাথে মিশ্রণ করলেন। এরপর একটি তাবিজের মতো কিছু একটা বের করেন এবং একটি আরবি লেখা কাগজ সাথে ছিল। সেই কাগজটি রক্তের মধ্যে ভিজিয়ে মোম দিয়ে গেঁথে দেন এবং সাইফের হাতে বেঁধে দেন। এর বদৌলতে স্থায়ীভাবে শরীর বন্ধ হয়ে যায়। এরপর জিনটি বলল, আমার পরিবারের সদস্যদের সাথে আপনি কি করেছেন, তারা এখন কোথায়? তখন মৌলানা সাহেব বললেন, ওরা পালিয়ে গেছে। তখন জিন বলল, না, আপনি মিথ্যা বলছেন, পালিয়ে গেলে আমি জানতাম, আমার সাথে সাক্ষাৎ হতো, আপনি সত্যি করে বলুন তারা এখন কোথায়? তখন মৌলানা সাহেব বললেন, ওদেরকে আমি শাস্তি দিয়েছি, ওদেরকে দূরে পাঠিয়ে দিয়েছি, তাই তোর সাথে দেখা হয়নি। তখন জিনটি বলল, ওদেরকে ছেড়ে দিন। এভাবে অনেক অনুরোধ করে, অনেক কান্নাকাটি করে। তখন মৌলানা সাহেব বললেন, বেশি কথা বললে তোকেও বেঁধে ফেলবো, ওদের মতোই শাস্তি দেব। তখন জিনটি বলল, আমার জীবনটা ভিক্ষা দেন, আমাকে ছেড়ে দেন, আমি তো শুধু সাইফকে পছন্দ করি, মহব্বত করি, আমি চলে যাব, কিন্তু শুধু একটি অনুরোধ করব, আমি ওর সাথে মাঝে মাঝে দেখা করতে চাই। তখন হুজুর বললেন, না, তুই ওর ধারের কাছেও আসতে পারবি না, তুই ওর থেকে মাইলকে মাইল দূরে থাকবি। তখন জিনটি বলল, মাইলকে মাইল দূরে না, কিছুটা ধারের কাছে থাকার অনুমতি দিন। তখন হুজুর বললেন, না, পরে যদি ওর কোনো ক্ষতি করিস। তখন জিন বলল, আমি ওর কোনো ক্ষতি করব না, বরং ওকে কোনো বদ জিন যাতে ক্ষতি করতে না পারে সেই দিকে আমি খেয়াল রাখব, এই কারণে আমি ওর একটু কাছাকাছি থাকতে চাই। তখন হুজুর বললেন, তোরা কেউ ওর ক্ষতি করবি না এবং অন্য কেউ ক্ষতি করতে যাতে না পারে খেয়াল রাখবি, এই কথা দে আমাকে, তাহলে আমি ভেবে দেখব ছেড়ে দেব কি দেব না। তখন জিনটি কথা দেয়। এরপর মৌলানা সাহেব ব্লেড দিয়ে সাইফের পায়ের রান থেকে একটুখানি চামড়া কেটে কিছু একটা রুকিয়া করে আগুনে পুড়িয়ে দেন। এরপর মৌলানা সাহেব জিনটিকে তওবা করেন এবং বলেন, তোকে ছেড়ে দেব, কিন্তু যাবার সময় প্রমাণ রেখে যাবি। তখন জিনটি বলল যে বাড়ির সামনের বড় পেয়ারা গাছের ডালটি আমি ভেঙে দিয়ে যাব। তখন মৌলানা সাহেব বললেন, কোন দিক দিয়ে যাবি? জিনটি বলল, আমি উত্তর দিক দিয়ে যাব। কোথায় যাবি? জিনটি বলল, আমি আমার নিজের দেশে চলে যাব। তখন মৌলানা সাহেব বললেন, ঠিক আছে, তবে মনে রাখবি সাইফকে কখনো কোনো অবস্থাতেই আর ডিস্টার্ব করবি না। তখন জিনটি বলল, শুধু আমার দেখতে ইচ্ছা করলে আমি দূর থেকে দেখব, আর কোনো বদ জিন ওর কোনো ক্ষতি করতে চাইলে আমি সেটা মোকাবেলা করব। এরপর জিনটি বিদায় নিয়ে সাইফের শরীর থেকে বের হয়ে যায়। সঙ্গে সঙ্গে সাইফ বেহুশ হয়ে পড়ে যায়। ঠিক তখন ঘরের বাইরে ঝড় হতে শুরু করে। এই বিষয়টা কিন্তু সবাই উপলব্ধি করে। এর কিছু সময় পর সব কিছু স্বাভাবিকও হয়ে যায়। তারপর মৌলানা সাহেব বললেন, সাইফকে অন্য একটি ঘরে নিয়ে শুয়ে রাখেন, এখন তার শরীর ক্লান্ত, আপনারা তার দিকে সবসময় খেয়াল রাখবেন, যত্ন করবেন, ভালো ভালো খেতে দেবেন, কারণ ওর শরীরের উপর দিয়ে অনেক ধকল গেছে। এরপর মৌলানা সাহেব সাইফের পরিবারের সদস্যদের কাছ থেকে বিশেষ একটি দোয়া দিলেন। এটা দিয়ে বললেন যে এক গ্লাস পানির মধ্যে এই জিনিসটা ভেজাবেন, তারপর সেই পানি সাইফকে খাওয়াবেন। এই কাজটি টানা 7 দিন করবেন এবং এখন থেকে আপনার ছেলে ইনশাল্লাহ পুরোপুরি নিরাপদ এবং সুস্থ আছে, আলহামদুলিল্লাহ। হুজুর এটাও বললেন যে এই কাজটি ওনার জীবনের বিশেষ এক অধ্যায় হয়ে থাকবে। সেই সাথে উনি দুজন সঙ্গীকেও ধন্যবাদ দিলেন, কারণ এই কাজের জন্য 2 জন সাহসী লোক দরকার ছিল। যাই হোক, এরপর মূলত যেটা হয় যে মৌলানা সাহেব উনি বিদায় নিতে চান। যাওয়ার আগে মৌলানা সাহেব উনি বললেন যে আমার বিদায় নেওয়ার সময় হয়েছে, যাওয়ার আগে কয়েকটি কথা বলি। যে বোতলটি পুঁতে রেখে আসতে বলেছিলাম সেই স্থান বা সেই ঘটনার মুহূর্ত কখনোই কাউকে বলবেন না, বিশেষ করে কোনো রকম গল্পের মতো করে হলেও এই ঘটনা সাইফকে বলবেন না। এই বিষয়টা তার মেমোরিতে গেলে সমস্যা আছে, কোনো রকমে ওরা সব জানতে পারলে আপনাদের সমস্যা হবে এবং আপনাদের ছেলেকে আর পরবর্তীতে পাবেন কি না সেটা নিয়েও কিন্তু একটা বিষয় রয়ে যায়। সাইফের বিয়ের আগ পর্যন্ত
এসব বিষয়গুলো মেনে চলবেন আর সবসময় সাইফকে নজরে রাখবেন। একা একা চলাফেরা করতে নিষেধ করবেন। ইনশাল্লাহ আমি আবার 7 দিন পরে আসবো, আপনারা সাবধানে থাকবেন। হুজুরের এই কথার পর মামা হাদিয়া দিতে চাইলেন, কিন্তু মৌলানা সাহেব এই কাজের জন্য হাদিয়া নিতে অসম্মতি জানালেন। তিনি শুধু যাতায়াত ভাড়াটুকু গ্রহণ করলেন, সেটিও শুধু নামমাত্র। যাতায়াত যেটা ভাড়া তার থেকে অনেক কমই গ্রহণ করেছিলেন। এরপর মৌলানা সাহেব এবং বাকি দুজন ওনারা বাইকে এসেছিলেন, সেই বাইক নিয়েই আবার বিদায় নিয়ে চলে যান। এদিকে মোয়াল্লেম হুজুর এবং হেফজখানার হাফেজ সাহেব হুজুর বিদায় নিয়ে চলে যান। এর ঠিক 7 দিন পর মৌলানা সাহেব একাই বাড়িতে আসলেন। এসে বাড়ির চারপাশটা একটু ঘুরে দেখলেন। তারপর সাইফকে 7 কলস পানি দিয়ে পুকুরের ঘাটে বসিয়ে গোসল করিয়ে দেন। এরপর সাইফ দীর্ঘদিন অসুস্থ ছিল, তারপর আল্লাহর রহমতে সুস্থ হয়ে আবার মাদ্রাসায় নিয়মিত পড়াশোনা শুরু করে। এখন প্রশ্ন আসতে পারে, এরপর কখনো পরীর দেখা মিলেছে কিনা? উত্তর হলো হ্যাঁ, মিলেছে। এর 3 থেকে 4 মাস পরের ঘটনা। একদিন রাতে সাইফ কয়েকজন বন্ধু নিয়ে বেল পাড়তে রওনা দিল। বলে রাখা ভালো যে ঘেরের মধ্যে যাওয়ার একমাত্র পথ কোলা বা ধান ক্ষেত। ক্ষেতের আইল ধরে, মানে ক্ষেতের মাঠের আইল ধরে যেতে হয়। কোলার শেষ প্রান্তে ছিল বেল গাছের ঘের। সময়টা ছিল কেবল ধান কাটা হয়েছে, ধান কাটা হওয়ার পর ধান তুলছে এরকম আর কি। আর কোলার আইলের রাস্তা ধরে ওরা ওই ঘেরের মধ্যে প্রবেশ করে। তখন হঠাৎ করে পেছন থেকে সাইফকে ওই পরীটার নাম ধরে ডাকে, বলল, সাইফ এদিকে আসো। সাইফ সুস্থ হওয়ার পর এই প্রথমবার পরীটিকে দেখতে পেল। আগে প্রতিদিন দেখতে দেখতে অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল, কিন্তু এতদিন পর যখন দেখলো, তা আবার রাতের বেলা, এসব বিষয় চিন্তাভাবনা করে সাইফ অনেক ভয় পেল। তারপর সাইফ সকল বন্ধুদের বলল, চল আমরা বাড়ির দিকে যাই, এখানে সমস্যা আছে। তোরা কোনো কথা বলিস না, সোজা হাঁটা দে, বাড়িতে গিয়ে সব বলবো। যখন ওরা বাড়ির দিকে হাঁটা শুরু করলো, তখন সাইফ দেখলো পরীটি খুব মন খারাপ করে দাঁড়িয়ে রইল। এরপর সেই রাতে আর কোনো ঘটনা ঘটেনি। একবার সাইফ পটুয়াখালী খালা বাড়িতে বেড়াতে গেল। একদিন বিকেলে 4 জন মিলে 18-22টা ইউনিয়নের 1000 টাকা বাজারে গেল। সকল কাজকর্ম শেষ করতে করতে সন্ধ্যা ঘনিয়ে যায়। তখন সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা করে। বাড়ির সবাই গ্যারাবনিয়া ইউনিয়নের 18 গাছিয়া গ্রামে যেতে হবে, মানে ওই জন্যই সবাই বের হয়েছে আর কি। তো বাজার থেকে এই জায়গায় যেতে হবে। গ্রামে যাওয়ার জন্য বেরিবাঁধের রাস্তা ধরতে হয়। ওদের মধ্যে একজন চাচাতো ভাই ছিল, তার নাম হচ্ছে জহিরুল। এই জহিরুলের বড় ভাই হচ্ছে সুমন। হঠাৎ করে এই সুমন ভাইকে ওরা পথের মধ্যে দেখে। তখন জহিরুল বলল, ভাই আপনি এখানে কোথায় গেছিলেন? তখন সুমন ভাই বলল আর কি, এই তো একটু বের হয়েছিলাম, দাঁড়া আমিও যাব, আমিও মানুষের জন্য অপেক্ষা করছি। পথটা ভালো না রে, তোরা আসছিস ভালোই হলো, চল একসাথে যাই। এরপর সুমন ভাই পেছনে পেছনে হাঁটছিল, আর বাকিরা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সামনে হাঁটছিল। সময়টা বর্ষাকাল ছিল, মাটির রাস্তা হওয়াতে জুতা হাতে নিয়ে সামনে আগানো লাগছিল। যখন ওরা অনেক ভেতরে চলে আসলো, তখন চারদিকে অন্ধকার, চারপাশে ধান ক্ষেতের কোলা, কোনো মানুষজন নাই। তখন সুমন ভাই বললেন, দেখে দেখে সাবধানে হাঁট। ওরা এভাবে অনেক দূর পর্যন্ত হাঁটলো। আর অনেক দূর হাঁটার পর সুমন ভাই বলল, তোরা একটু দাঁড়া, আমার ওয়াশরুমের চাপ আসছে, আমি এখানে বসলাম, তোরা মোবাইলের লাইটটা বন্ধ কর। তখন ওরা আবার লাইটটা বন্ধ করলো। আর এই জায়গার পেছনে কিছু বাঁশঝাড় রয়েছে, আর সামনে 100 বছরের পুরনো একটি বটগাছ আছে। একদম নির্জন জায়গা, আর এমনিতেও জায়গাটা ভালো না। এখন সুমন ভাই বসেই আছে, 5 মিনিট 10 মিনিট 15 মিনিট চলে যায়, কিন্তু সে বসেই আছে। তখন জহিরুল বলল, ভাইয়া আপনার এতক্ষণ সময় লাগে, ওঠেন না কেন, ওঠেন। বলে রাখা ভালো, এই জায়গা থেকে কোলা বা ধান ক্ষেত পেরিয়ে বাড়িতে যেতে মাত্র 5 মিনিটের পথ। এখানে দাঁড়িয়ে চিৎকার করে বাড়ির লোকজনও শুনতে পাবে এমন। কিন্তু যেহেতু বর্ষাকাল, সেজন্য ক্ষেত মাঠ এসব ঢালো জায়গাগুলোতে পানি উঠেছে। আর এই মেঠো পথ ধরে বাড়িতে যেতে হলে আরও প্রায় 20 মিনিট লাগবে। আর রাস্তাঘাট একদম কাদায় বাজে অবস্থা। আরেকটা পথ আছে, সেটা হলো বিশাল বড় একটি বাগানের মধ্য দিয়ে যাওয়া যায়। সেখান দিয়ে দিনের বেলায় মানুষ চলাচল করতে ভয় পায়, সেজন্য এই পথে রাতের বেলা যাওয়ার প্রশ্নই ওঠে না। এদিকে সুমন ভাই ওইভাবে বসে বসে বলছে, চল আমরা ক্ষেতের মধ্যে দিয়ে যাই, সময় কম লাগবে, দেরি করিস না, চল চল চল। তখন ওরা বলল, মাথা খারাপ, কোলার অবস্থা রাস্তার চেয়েও খারাপ, আমরা রাস্তা দিয়ে যাব। তখন সুমন ভাই বলল, ঠিক আছে, কোলা দিয়ে যেতে হবে না, চল বেরিবাঁধের বাগান দিয়ে যাই, ওখান দিয়ে গেলে তাড়াতাড়ি যাওয়া যাবে, চল যাই চল যাই।
এই কথা শোনার পর সবার মনে খটকা লাগে। কারণটা তো আমরা একটু আগে বলেছি, বাগান দিয়ে সচরাচর কেউ চলাচল করে না, ওটা ভয়ানক স্থান। মানুষজন যতটুকু সম্ভব জীবন বাঁচিয়ে চলার চেষ্টা করে, আর সুমন ভাই ইচ্ছে করে এসব ভয়ানক জায়গায় বেছে নিতে চাচ্ছে, ঘটনাটা কি? এরপর জহিরুল বলল, বাগান টাগানে সাপের একটা ভয় আছে, দেরি হলেও সমস্যা নাই, আমরা রাস্তা দিয়েই যাব। সুমন ভাই ওভাবে বসেই আছে। তখন ওরা সবাই অনেক বিরক্ত হলো, কিন্তু প্রকাশ করতে পারছিল না, কারণ হচ্ছে সুমন ভাই বয়সে সবার থেকে বড়। তখন জহিরুল বলল, ভাইয়া আপনার কাজ এখনো শেষ হয় নাই, এদিকে মশা কামড়াতে কামড়াতে তো আমাদের সবার পা ফুলিয়ে দিয়েছে। প্রায় 25 মিনিট হয়ে যায়, ওঠার কোনো নাম নেই। তখন সাইফ বলল, সুমন ভাই আপনি থাকেন, আমরা গেলাম। তবুও সুমন ভাই কোনো উত্তর করে না। তখন একজন খুব বিরক্ত হয়ে সুমন ভাইয়ের কাঁধে হাত দিয়ে বলল, আপনার কি হয়েছে ভাইয়া, রাত হয়েছে, বাড়ি যেতে হবে না? এই কথা বলতে দেরি এর মধ্যে সুমন ভাই মাথা ঘুরিয়ে বলে, আমাকে রেখে যাবি? ঠিক তখন ওরা সবাই দেখলো সুমন ভাইয়ের চোখ দুটো আগুনের মতো জ্বলছে, মনে হচ্ছে রাগে ক্ষোভে সবাইকে খেয়ে ফেলবে। সঙ্গে সঙ্গে ওরা সবাই দৌড় দেয়, আর সবাই চিৎকার করতে করতে দৌড়াতে থাকে। এদিকে সবাই ভয়ে ভয়ে পেছনে তাকিয়ে দেখছিল সুমন ভাইয়ের মতো অবয়বটা আসতেছে নাকি। সবাই দেখলো সত্যি সুমন ভাইয়ের মতো অবয়বটি পেছন পেছন আসছে। অনেক দূর দৌড়ানোর পর সবাই লক্ষ্য করলো জিনিসটা পেছনে নাই, কিন্তু সবার মনে ভয় তো আর যাচ্ছে না, মনে হচ্ছিল আবার আসবে ওটা। এরপর ওরা যখন বাড়ির কাছাকাছি আসলো, তখন খালাতো ভাই আব্বা আব্বা বলে চিৎকার করতে শুরু করে। তখন খালু শব্দ শুনে টর্চ লাইট নিয়ে বাইরে বের হন। কোলা দিয়ে রাস্তা কম, কিন্তু রাস্তা দিয়ে ঘোরা বেশি আর কি, ফলে চিৎকার করলে শব্দ শুনতে পাওয়া যেত। খালু কাছে এসে দেখলেন যে ওরা সবাই একদম কাদামাটি গায়ে মেখে খুব বিধিকিস্ত অবস্থা, সবাই হাঁপাচ্ছে। খালু এই অবস্থা দেখে গোসল করার ব্যবস্থা করেন। তারপর ফ্রেশ হয়ে ওরা সবাই সবকিছু পরিবার সদস্যদেরকে জানায়। এরপর সুমন ভাইয়ের রুমে গিয়ে দেখা গেল উনি গভীর ঘুমে আচ্ছন্ন। তাহলে প্রতিমধ্যে ওদের সবার সাথে কার দেখা হয়েছিল? যাই হোক, পরিবারের সদস্যরা কোনো রকমে বুঝিয়ে শুনিয়ে শুয়ে পড়তে বলেন। পরদিন সকালবেলা খালা বললেন, সাইফ তোমার গ্রাম সাইটে থাকা ঠিক হবে না। গতকাল বড় ধরনের বিপদ হলে তোমার আম্মুকে আমি কি জবাব দিতাম? আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, তুমি শহরে চলে যাও। এরপর সাইফ বিদায় নিয়ে চলে আসে। এখন প্রশ্ন আসতে পারে, সুমন ভাইয়ের অবয়বে কে ছিল? এই উত্তরটা আসলে অজানা। তবে সুমন ভাইয়ের সুরতে যে অবয়বটি ক্ষতি করতে এসেও কোনো ক্ষতি করতে পারল না, এর কারণটাই বাকি। এটার উত্তর হিসাবে সাইফ বলেছিল, সে যদি চাইতো তাহলে অবশ্যই আমাদের ধরতে পারতো, ক্ষতি করতে পারতো। হয়তো তৎক্ষণাৎ কোনো ভালো জিন আমাদেরকে বাঁচানোর চেষ্টা করেছে, বা সেই পরি এসে সুমন ভাইয়ের অবয়বকে বাধা দিয়েছে। এটা ধারণা করার কারণ হলো মৌলানা সাহেবকে পইটা কথা দিয়েছিল বদ জিন থেকে সাইফকে রক্ষা করার চেষ্টা করবে। সাইফ এর থেকে বেশি কিছু আর বলতে পারে নাই। এর কয়েক মাস পর একদিন রাতে সাইফ বাড়ির পুকুরের ঘাটলায় বসেছিল। হঠাৎ করে সেখানে পইটা চলে আসে, কিন্তু সাইফের কাছাকাছি না, কিছুটা দূরত্ব বজায় রাখছিল। তখন সাইফকে পইটা বলল, আমার পরিবারের সদস্যদের কোথায় বন্দি করে রাখছে তুমি কি আমাকে বলতে পারবে? উত্তরে সাইফ বলল, এই বিষয়ে আমি মোটেও অবগত নই। তখন পইটা বলল, তোমার কাছে অনুরোধ করি, আমার পরিবারের সদস্যরা কোথায় আছে একটু জেনে রাখবা, আমি পরবর্তীতে তোমার কাছে জানতে আসব। এতটুকু বলেই পইটা চলে গেল। এই ঘটনার পরে একদিন সাইফ কৌতূহলবশত আন্টিকে এই কথা জিজ্ঞেস করছিল, কিন্তু আন্টি অনেক বকাঝকা করে এবং আন্টি বলেছিল যে এগুলো তোর জানার দরকার নাই, কখনো এটা জানতেও চাইবি না। এই ঘটনার একদম প্রথমে আমরা বলেছিলাম সাইফের সাথে কিভাবে ইব্রাহিম খলিল ভাইয়ের পরিচয় হয়, কিভাবে উনি ঘটনাটি সংগ্রহ করেছিলেন। এই দুটো প্রশ্নের উত্তর মিলবে এখন। দিন যেতে যেতে সাইফ হেফজ শেষ করলো। তিনি এখন পবিত্র কোরআনের একজন হাফেজ। হাফেজ হওয়ার পর পরিবারের সদস্যরা ডিসিশন নিল সাইফকে মাওলানা পড়াবে। তখন সাইফের পরিবারের সদস্যরা সাইফকে এই ইব্রাহিম খলিল ভাইদের মাদ্রাসায় ভর্তি করিয়ে দেয় এবং লিল্লা বোর্ডিংয়ে শিফট করে দেয়। তখন মূলত তার সাথে ইব্রাহিম খলিল ভাইয়ের পরিচয় হয়। মাদ্রাসাটি নলছিটি থানায় বেশ আলোচিত। তো যাই হোক, এভাবে যেতে যেতে 2018 সাল অতিক্রান্ত হয়ে যায়। 2019 সালের মাঝামাঝি সময়ের কোনো এক রাত্রে ওনারা খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়েছেন। এর কিছুক্ষণ পর বা এর কিছুক্ষণের মধ্যে ছোট ছাত্ররা ঘুমিয়ে পড়ে। শুধু
সিনিয়র কয়েকজন ছাত্ররা গল্প করছিলেন। গল্প করার মধ্যে যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম আসাদুল্লাহ, রবিউল ইসলাম, জহুরুল ইসলাম, এই কয়েকজন। গল্পের এক পর্যায়ে সাইফ রুম থেকে বাইরে বের হয় ওয়াশরুমে যাওয়ার জন্য। এর 1 কি 2 মিনিটের ব্যবধানে সাইফ হুট করে রুমে ঢুকে সজোরে দরজাটা লাগিয়ে দিল। প্রচণ্ড জোরে শব্দ হলো। ওনারা ভাবছেন যে হঠাৎ করে কি এমন হলো। তার এই কাণ্ড দেখে ওনারা সকলে ভয় পেয়ে যান। সিনিয়র ছাত্ররা শোয়া থেকে উঠে পড়ে। রবিউল তাড়াহুড়া করে রুমের লাইট জ্বালায়। এরপর কিছুটা বিরক্তিকর ভাব নিয়ে জহিল প্রশ্ন করলো, সাইফ, তোমার কি সমস্যা? রাতের বেলা এইভাবে কেউ দরজা লাগায় বলো? জবাবে সাইফ যা বলল সেটা আসলে ওনাদের কল্পনাতেও ছিল না। ওনারা ভাবতেও পারেন নাই যে এমনটা হতে পারে। সাইফ ওনাদেরকে জানায় অনেক আগে তাকে নাকি একটি পরী আসর করেছিল। সে এখনো মাঝে মাঝে দেখা দেয়। একটু আগে নাকি সেই পরী তার সামনে চলে এসেছে। সেই পরী অতি গোপনে এবং লোকচক্ষুর আড়ালে কথা বলতে চায়। এই কারণে মসজিদের ঘাটলাতে যেতে আহ্বান করে। ঘাটলা হচ্ছে খাল বা পুকুরের শান বা সিঁড়ি। এই সিঁড়ির 2 পাশে বসার জন্য স্থান থাকে। এদিকে বরিশালের স্থানীয় ভাষায় ঘাটলা বলে এটাকে। তো মসজিদের ঘাটলায় যেতে যখন সে আহ্বান করে, এই কথা শোনার পর সাইফ এক দৌড়ে রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। তো ওনাদের মধ্যে এই কথা কেউ বিশ্বাস করেছে, আবার কেউ করে নাই। কিন্তু সবার মনের মধ্যে কথাটা কিন্তু দাগ কেটেছে, পাশাপাশি অনেক প্রশ্নও জেগেছে। সেটা ওনারা সবাই সবার চেহারার দিকে তাকেই আন্দাজ করতে পারেন। সাইফ আরও জানায় যে নির্জন কোথাও সে যদি একা যায় বা মাদ্রাসার কোনো কোনায় একা ফোনে কথা বলতে থাকলে হঠাৎ করে সেই পরীটির উপস্থিতি ঘটে। এবং আরও জানায় যে তোমরা রাতে মাদ্রাসার চারপাশে চলাফেরা করো, এসব শুনলে তোমরা ভয় পেতে পারো, তাই তোমাদেরকে কখনো এসব ঘটনা শেয়ার করি নাই। তখন ওনাদের পুরো ঘটনা শোনার আগ্রহ জন্ম নেয়। ওনারা খুব করে ধরে যত রাত হোক সমস্যা নাই, এখন আমাদের ঘটনাটা বলো, যে এই পরী তোমার কাছে কিভাবে আসলো, কেন আসলো, পরী দেখতে কেমন, ইত্যাদি। কিন্তু সাইফ কোনোভাবে বলতে চাচ্ছিল না। ওনারও নাছর বান্দা। অনেক জোরাজোরির ফলে ওনাদেরকে বিস্তারিত সবকিছু খুলে বলতে রাজি হয়। তখন ওনাদেরকে সবকিছু খুলে বলে। তো ওনারা এই ঘটনা শুনে এতটাই সংকোচ বোধ করলেন যে রাতের বেলা একজন আরেকজনকে রেখে ভয়ে বেশ কিছুদিন ওনারা বাইরেই বের হন নাই। ঘটনা এখানে শেষ হলে পারত, কিন্তু না, এখনও কিন্তু ঘটনার বাকি আছে প্রিয় লিসেনার্স। এর 1 বছর পর ইব্রাহিম খলিল ভাই আলেম পাশ করেন। সাধারণত গ্রামের মাদ্রাসাগুলোতে ফাজিল যেই ক্লাস রয়েছে, এখানে ক্লাস হয় না, এসে শুধু পরীক্ষা দিয়ে গেলেই হয়। তো উনি আলিম পরীক্ষা দিয়ে চাকরি সূত্রে রাজধানী ঢাকাতে চলে আসেন। এই ঘটনার কিছু কিছু অংশ ওনার সেভাবে মনে নাই, কিছুটা ভুলে গেছেন, এটা জানিয়েছেন। এই জন্য মুঠোফোনে কথা বলে নতুন করে আবার ঘটনাটি সংগ্রহ করেন। ঘটনা সংগ্রহ করার জন্য তার সাথে রাত 11:45 দিকে কথা বলা শুরু করেছিলেন। কথা শেষ হয় রাত 3:45। প্রায় 4 ঘন্টা কথা হয়েছে। এই ঘটনাটা অনেক আগে শুনেছিলেন, তো শুধু পুঙ্খানুপুঙ্খ বিবরণ জানার জন্যই মূলত এত সময় ধরে কথা বলতে হয়েছিল এই সাইফের সাথে। তো চলুন এবার ঘটনার আরেকটা অংশে আসা যাক। ওনাদের মাদ্রাসার দক্ষিণ দিকে একটি মেঠো পথের রাস্তা আছে। এই রাস্তাটিকে স্থানীয়রা বেড়ি বলে। রাস্তার 2 পাশে ঢালু এবং ধানক্ষেত। রাস্তার 2 পাশে আমড়া গাছ এবং পেয়ারা গাছ। এই রাস্তা দিয়ে সোজা 2 কিলোমিটার হাঁটলে কীর্তনখোলা নদী। এত লম্বা পথের মধ্যে শুধু 2টি ঘরবাড়ি আছে। ওখানের পুরো এলাকা চর অঞ্চল। সেখানে একজন প্রভাবশালী ব্যক্তি ভেড়া এবং গরু সহ বিদেশি কুকুরের খামার দিয়েছেন। দিনমজুর শ্রমিক রেখে এইসব পশু পাখি লালন পালন করেন। সেই দিনমজুর শ্রমিক ভাইদের সাথে সাইফের ভালো সম্পর্ক গড়ে ওঠে। একদিন খামারের লোকজন সাইফকে বলল, আমরা অমুক দিন ভেড়া জবাই করব, তুমি থাকলে অনেক মজা করব। যথারীতি একদিন ভেড়া জবাই করা হলো। খামারের লোকজন ইচ্ছে ছিল রাতে ছোট আকারে পিকনিকের মতো করে আয়োজন করে খাবে। সময় মতো সেখানে সাইফ উপস্থিত হলো। খাওয়া দাওয়া শেষে খামারের লোকজন সাইফকে এগিয়ে দিতে রাস্তার সামনে আসে। তখন সাইফ দেখলো দূরে ওই পরীটি দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে আগে থেকে সাইফের জন্য অপেক্ষা করছিল। তখন পরীটি বলল যে ওনাদেরকে চলে যেতে বলো, তোমার সাথে আমি একা কথা বলতে চাই, আমি তোমার সাথে গল্প করতে করতে এগিয়ে দেব। তখন সাইফ খামারের লোকজনদেরকে চলে যেতে বলে। কিন্তু খামারের লোকজন বলল, এতটা পথ এত রাত্রে আপনি কিভাবে যাবেন, আমরা একটু এগিয়ে দেই। তখন সাইফ বলল, না না সমস্যা নাই, আমার অভ্যাস আছে, আপনারা চিন্তা করবেন না, আমি একা যেতে পারবো, আপনারা খামারে চলে যান। তখন খামারের লোকজন বিদায় নিয়ে চলে আসে। তারপর পরীটা কিছুটা দূরত্ব নিয়ে সাইফের সাথে হাঁটতে থাকে। এখানে একটি ব্যাপার না বললেই নয়, সাইফ রাস্তা দিয়ে হাঁটছে আর পরীটি রাস্তার
বাইরে থেকে সমানে আগাচ্ছে। রাস্তার পাশে ছোট আকার একটা ডোবা, রাস্তার যে ডোবা অনেক ঢালু, কিন্তু পইটি সাইফের সাথে সমান তাল মিলিয়ে আগাচ্ছে। পইটির নিচের অংশ সাইফ দেখতে পাচ্ছিল না, শুধু চেহারাটাই খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। এরপর পইটি বলল, কোথায় গিয়েছিলে? আর এত রাত্রে একা কিভাবে যাবে? আমি একটু কথা বলতে চাই। কথা বলতে বলতে এগিয়ে দিয়ে আসি। তখন সাইফ লক্ষ্য করল যে পইটার আচরণে পার্থক্য, মাঝে মাঝে আপনি আপনি করে কথা বলে। এরপর পইটি বলল যে আমার পরিবারের সদস্যরা কোথায় বন্দি আছে জেনেছিলেন? তখন সাইফ বলল, আমি আম্মুকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু আম্মু আমাকে বলেনি, বরং অনেক বকাঝকা করেছে। এরপর পইটি বলল, আমি কিন্তু এখনও আপনাকে ভালোবাসি। এসব তাবিজ খুলে ফেলুন, আমি আপনার কাছাকাছি আসতে চাই। তখন সাইফ বলল, তুমি যদি এতই ভালোবাসো তাহলে আমার সাথে থেকে যাও। আমি যতটুকু রোজগার করব তুমি সেতটুকু নিয়েই সন্তুষ্ট থাকবা, তাহলে আমি রাজি আছি। এর বাইরে তোমার সাথে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমার পরিবারের সদস্য আমাকে খুব ভালোবাসে, আমি তাদের ফেলে তোমার সাথে যেতে পারবো না। এভাবে হাঁটতে হাঁটতে অনেক দূর আসার পর একটি কালভার্ট পড়ে। কালভার্টের গা ঘেঁষে একটি বাড়ি। সাইফ সেই বাড়ির সামনে আসার সঙ্গে সঙ্গে পইটি অদৃশ্য হয়ে যায়। এর একটু সামনে রাস্তার মোড়টি অতিক্রম করার সাথে সাথে আবার পইটি চলে আসে। তখন সাইফ বলল, কোথায় চলে গেছিলা? তখন পইটি বলল, ওই বাড়িতে কুকুর আছে, সেজন্য অন্য পথ দিয়ে আসছি। এরপর সাইফ মাদ্রাসার কাছাকাছি চলে আসে। তখন সাইফ বলল, এখন তুমি যাও। কিন্তু পইটা যাচ্ছে না, সে একদম মাদ্রাসা পর্যন্ত চলে আসে। সাইফ তখনও মাদ্রাসার এরিয়ার ভেতরে প্রবেশ করে নাই। তখন পইটি হঠাৎ করে বলল, আপনার রুমে ওই মুরব্বী লোকটিকে? তখন সাইফ বলল, তিনি আমাদের ওস্তাদ। তখন পইটি বলল, তাকে আমি চিনি। সাইফ বলল, কিভাবে চেনো? তখন পইটি বলল, একটা সময় তিনি বড় ধরনের বিপদের সম্মুখীন হয়েছিলেন। তখন আমাদের সমাজের সর্দার তার উপকার করতে চেয়েছিল, কিন্তু তিনি এ ব্যাপারে অস্বীকৃতি জানান। এটা একটি লম্বা ঘটনা, সেদিকে যাব না। এরপর সাইফ বলল, এবার আমি মাদ্রাসার ভেতরে প্রবেশ করব, তুমি চলে যাও। তারপর সাইফ মাদ্রাসার ভেতরে চলে আসে। তারপর রুমে এসে শুয়ে পড়ে। পাশেই শোয়া জহিরুল ইসলাম বাড়ি ভাই। তখন এই জহিরুল ইসলাম বাড়ি ভাই মানে জহিরুল ভাই বলল, কিরে খেয়ে আসছিস? সাইফ বলল, হ্যাঁ ভাই। তখন সাইফ আর জহিরের টুকিটাকি বিষয়ে কথা হচ্ছিল। তখন অবশ্য শীতকাল ছিল আর কি। কিছুক্ষণ পর যে যার মতো কাঁথা কম্বল মুড়ি দিয়ে ঘুমানোর চেষ্টা করছিল। এর কিছুক্ষণ পর হঠাৎ করে সাইফ রুমের মধ্যে পরিটির কথার সাউন্ড পেল। সাইফ সঙ্গে সঙ্গে কম্বলটা মাথার উপর থেকে সরিয়ে দেখল হুজুরের সাথে পরিটি কথা বলছে। হুজুরের সিট রুমের দক্ষিণ কোণার জানালার পাশে। এরপর পরিটি হুজুরকে বলল, হুজুর আপনার জন্য হাদিয়া আনছি, নিন ধরুন। তখন হুজুর বলল, কে তুমি? পরে পইটি ইঙ্গিতে আকারে কয়েকটা কথা বলল। তখন হুজুর বিষয়টা আন্দাজ করতে পারল। এরপর হুজুর তাকে চুপ করিয়ে দিয়ে বলল, ফল নিয়ে আসছো, তা আমাকে দিচ্ছ কেন? তুমি দিবা হাফেজ সাহেবকে। হাফেজ সাহেব যদি খুশি হয়ে আমাকে দুটো দেয় তাহলে আমি খেতে পারি। আমি তার কাছ থেকে হাদিয়া নিতে পারি, কিন্তু তোমার থেকে এইভাবে আমি হাদিয়া নিতে পারি না। এদিকে এই জহিরুল শুধু একতরফা হুজুরের কথা শুনছে। তখন জহিরুল সাইফকে বলল, হুজুর একা একা কার সাথে কথা বলছে রে? তখন সাইফ বলল, কথা বইল না, চুপচাপ শুয়ে থাকো, পরে সব বলছি। এরপর পইটি সাইফের কাছে গেল না, সে তার মতো করে ফল সঙ্গে করে নিয়ে চলে যায়। পরবর্তীতে আস্তে আস্তে জহিরুল সবকিছু জানতে পারে। তারপর পইটি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে হুজুর সাইফকে কাছে ডাকেন। যখন হুজুর সবকিছু জিজ্ঞেস করেন তখন সাইফ হুজুরকে সবকিছু শেয়ার করেন। এরপর হুজুর বলেন, আমার কাছে এসে আমাকে ফল নিয়ে সাধলো, কিন্তু আমি হাব ভাব দেখে আগে কিছুটা আন্দাজ করতে পারছিলাম। দেখেন না আমার এখন কি অবস্থা, প্রচুর খিটখিটে মেজাজ, আর আমার অবস্থাও আপনার মতোই। আপনি দূরে না রেখে ভালো কাজে লাগান। তখন সাইফ বলল, আমি কিছু চাইলে তার বিনিময়ে যদি আমাকে চায় তখন আমি কি দিব? তখন হুজুর মুচকি মুচকি হেসে বলল, হ্যাঁ আপনি ঠিক কথাই বলেছেন। হুজুর এখন অনেক বয়স হচ্ছে, তার বাড়ি অনেক দূর। আপনি করে স্টুডেন্টদের সাথে কথা বলেন। তো এতদূর থেকে ক্লাস আসলে করাতে আসতে পারেন না, এই জন্য মাদ্রাসাতেই উনি থাকেন আর কি। প্রশ্ন হলো, দরজা জানালা সব বন্ধ,
সে কিভাবে রুমে ঢুকতে পারলো? হয়তো আল্লাহ তাআলা তাদের কিছু অস্বাভাবিক শক্তি দান করেছেন। এরপর হুজুর বললেন যে আপনার সাহস অনেক, রাতের বেলা তাকে সঙ্গে সঙ্গে নিয়ে আসছেন, আমি হলে কিন্তু পারতাম না। এরপর সাইফ বলল, হুজুর আপনার সাথে নাকি জিনের সর্দার দেখা করেছিল, আপনার উপকার করতে চেয়েছে, আপনি কি তাকে না করে দিয়েছেন? কথা শোনার পর হুজুর বেশ অবাক হয়ে যান। তারপর বললেন, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন, কিন্তু আপনি এটা কিভাবে জানলেন? তখন সাইফ বলল, ওই পইটা একটু আগে আমাকে বলেছে। তখন হুজুর বললেন, সে সময় আমি আসলে বুঝি নাই, এজন্য আজকে আমার এই দশা। তবে হুজুর হাসি দিয়ে বলেছিলেন, জিনেরা কি আমার নাম জানে, আমার কথা জিজ্ঞেস করেছে? তখন সাইফ বলল, হ্যাঁ হুজুর, আপনার কথা বলার জন্য আমাকে দাঁড় করিয়ে রেখেছিল, আপনার ঘটনা আমাকে বলেছে। তখন হুজুর মুচকি মুচকি হাসি আর খুব মনোযোগ দিয়ে সাইফের কথা শোনে। মৌলানা সাহেব সাইফের কানে থাপ্পড় মারার কারণে চিকিৎসা নেওয়া হয়েছিল, কিন্তু ফলশ্রুতিতে সেরকম লাভ হয়নি। এখনও যদি নাক মুখ বন্ধ করে ভেতরে নিঃশ্বাস ছাড়া হয়, তাহলে নাকি ডান কান দিয়ে বাতাস বের হয়। এরপর ভালো ডাক্তার দেখানো হয়েছিল, ডাক্তার বলেছে কানের পর্দা ফেটে গেছে, অপারেশন করে ঠিক করা যাবে। শিগগিরই সাইফের পরিবারের সদস্যরা কানের অপারেশন করাবে। আর মৌলানা সাহেব সাইফের রান থেকে একটুখানি চামড়া কেটে নিয়েছিলেন কেন? মৌলানা সাহেব যাওয়ার আগে এর উত্তর করে গিয়েছিলেন, কখনোই যাতে পইটি সাইফের সাথে পরিপূর্ণভাবে মিলিত হতে না পারে, সেজন্যই এমন কাজটি করেছিলেন। যদিও স্থানীয়ভাবে শরীর বন্ধ করা ছিল, তারপরে বাড়ি বন্ধ করা ছিল, তারপরে স্থায়ীভাবে শরীর বন্ধ করে দেওয়া হয়েছিল। স্থানীয়ভাবে বলতে লোকাল হুজুর যারা ছিলেন তারা তো বন্ধ করেছিলেন আর কি। তবুও অধিকতর নিরাপত্তা নিশ্চিত করার জন্যই হুজুর এই কাজটি করেছিলেন। পায়ের রানে কাটা দাগটি সাইফের এখনও আছে। এদিকে সাইফের সাথে হেফজ খানের মোয়াল্লেম হুজুরের সম্পর্ক আসলে খুব ভালো, মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হয়। মোয়াল্লেম হুজুর একটি ছেলে একটি মেয়ে আছে, ছেলে বড় মেয়ে ছোট। একদিন সাইফের সাথে মোয়াল্লেম হুজুরের দেখা, তখন মোয়াল্লেম হুজুর বললেন, আমার একটি মাত্র ছেলেটাকে নিয়ে আমার জীবনটাই একদম শেষ। জিনের বদ আসর আমার ছেলের উপর পড়েছে, সবসময় আমার ছেলেকে নিয়ে দুশ্চিন্তায় থাকি। আমার বুকটা হাহাকার করে রে সাইফ, আমি এই দুঃখ কষ্ট কাকে বলবো? কত মানুষের হাত পা ধরছি, কেউ সমাধান দিতে পারে নাই। আমার ছেলেকে প্রথম দিন জিনেরা নিয়ে 3 দিন রাখছে, পরে একবার নিয়ে 7 দিন রাখছে, পরে একবার নিয়ে 1 মাস রাখছে, এখন আবার ফেরত পেয়েছি, এখন বলতেছে যে আবার নিয়ে যাবে। মোয়াল্লেম হুজুর এসব কথা বলছিল, খুব কান্নাকাটি করছিল। এরপর মোয়াল্লেম হুজুরের সাথে দেখা হলে খুব হুজুর নিজেই কান্নাকাটি করতেন আর কি, খুব করে, আর বলতেন যে আল্লাহ তোমাকে তোর নিজের হাতে বাঁচাইছে রে, আমার ছেলেটাকে নিয়ে এখন কি করি? আর দেখো আমার ছেলেটার দিকে, আমি জানি না আসলে ওর ভবিষ্যতে কি হবে। তখন সাইফ বললেন যে যিনি আমার চিকিৎসা করেছেন তার সাথে যোগাযোগ করেছিলেন? তখন মোয়াল্লেম হুজুর বললেন যে হ্যাঁ, তিনি বৃদ্ধ হয়ে গেছেন, সুতরাং ইচ্ছা থাকলেও এই সমস্ত কাজ ওনার পক্ষে এখন আর করা সম্ভব হচ্ছে না, উনি এই কাজ এখন করা বন্ধ করে দিয়েছেন। এরপর সাইফ বললেন, কেন, তার সাথে তো আরও 2 জন এসেছিলেন, তাদের একজনকে খবর দেন। তখন মোয়াল্লেম হুজুর বললেন যে যিনি মোটামুটি এসব কাজ ভালো জানেন, তিনি এখন সৌদি আরবে চলে গিয়েছেন, পাশাপাশি ওখানকার একটা মসজিদের দায়িত্বে আছেন, সেখানে তিনি ইমামতি করান। যার কারণে নেসার হুজুর উনি অনেকটাই একাকী হয়ে গিয়েছেন, কারণ ওনার সাথে যারা থাকতেন এখন তো এরকম লোকজন নাই। সাইফ ইব্রাহিম খলিল ভাইয়ের কাছে একটা অনুরোধ করেছিল, সেটা হলো আমরা যেন মোয়াল্লেম হুজুরের ছেলের জন্য দোয়া করি, আমরা মোয়াল্লেম হুজুরের ছেলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে এই বিপদ থেকে উদ্ধার করুন, নিজ রহমত দিয়ে উদ্ধার করুন, তাকে আল্লাহ তাআলা তার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখুন, যাতে করে কোনো ধরনের আপদ বিপদ বালা মুসিবত মানুষ শয়তান জিন শয়তান তাকে ক্ষতি করতে না পারে। এই ঘটনাটি হৃদয় শুনেছিল তার ছোটবেলায়, তখন তার বয়স বছর 10 হবে। হৃদয় গিয়েছিল তার মামা বাড়ি বেড়াতে তার আম্মুর সাথে, এবং সেখানে তার মামি এই ঘটনাটি শেয়ার করে। তো হৃদয় সেটা শুনেছিল তখন, এবং সেই ঘটনাটি যতটুকু মনে আছে ভাষা তার সাথে আরও একটু তিনি দেশ থেকে শুনে নিয়ে তিনি আমাকে শেয়ার করেছেন, এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। তা আমি চলে যাচ্ছি সেই ঘটনায়।
যখন হৃদয়রা তার মামা বাড়ি বেড়াতে যায় তখন তার বয়স বছর 10। তার মামা আলাদা হয়ে গিয়েছিল তার নানা বাড়ি থেকে এবং আলাদাভাবে বাড়ি করেছিল মানিকগঞ্জের কোনো একটা গ্রামে। জায়গাটা বেশ সুন্দর। হৃদয়ের আম্মুর সাথে যখন সে যায় দেখে যে রাস্তার দুই পাশে সুন্দর ফসলের মাঠ এবং ওই জায়গাটাতে বেশিরভাগ ভুট্টার ক্ষেত, যেদিকে মানে তার মামার বাড়ি, তার মামারও বিশাল ভুট্টার জমি ছিল। তো ওদিক দিয়ে তারা যখন আসছে রাস্তা দিয়ে তাকায়, খুব সুন্দর লাগছে হৃদয়ের কাছে। একদম ভুট্টার ক্ষেত তো বেশ উঁচু, মানে ওপাশে দেখা যাচ্ছে যে দেখা যায় না অনেক কিছু, মানে বেশ উঁচু হয়ে আছে। তো যাই হোক, ওই রাস্তা দিয়ে চলতে চলতে সুন্দর দেখতে দেখতে চলে আসে মামার বাড়িতে। তো এসে বসে, খুব সুন্দর তার মামা বাড়ি এবং তার মামা সুন্দর করে ঘর বানিয়েছেন। তো সেইখানে বসে তারা তাদের মতো খাওয়া দাওয়া করে, ঘোরাফেরা করে। তো হৃদয় দেখছিল যে তার মামার বাসার যে উঠোনের ওই পারে, মানে একদম কর্নারে, মানে তাদের মূল ভিটার বাইরে একটা দোতলা কাঠের বাড়ি, খুব সুন্দর একটা কাঠের বাড়ি, টিনের চাল দেয়া, কিন্তু ওইটা বাড়িটা টোটালি তৈরি করা কাঠের, কালো রঙের কাঠের বাড়ি। সেই বাড়ির পাশে একটা বড় গাছ, নেড়া গাছ। হৃদয় ঠিক মনে করতে পারছে না কোন গাছ সেটা, বাট খুব সুন্দর একটা কাঠের বাড়ি ছিল এবং একটা নেড়া গাছ। তো হৃদয় তার মামাকে জিজ্ঞেস করেছিল যে মামা এই ঘরে কে থাকে? তো তার মামা বলছে কেউ থাকে না, এইটা ইসের মানে ফসল রাখার জায়গা। তো হৃদয় একটু অবাক হয়েছিল, এত সুন্দর একটা মানে বাড়ি। হৃদয় হেঁটে হেঁটে দেখছিল বাড়ির চারপাশ, খুব সুন্দর লাগছে তার কাছে, কালো কাঠের একটা বাড়ি এবং সেই বাসাটার সামনে, দোতলা ঘরটার সামনেও একটা ছোট আঙিনা আছে। সেই আঙিনাটা একটু অযত্ন অবহেলায় আছে, মানে এটাকে খুব একটা যে মানুষ টেক কেয়ার করে সেরকম না। এবং সেইখানেই একটা নেড়া গাছ, পাতা টাতা নাই, মনে হয় মারা গেছে ডালপালা। তো সেই ঘরের মূল যে ফটক সেটা বন্ধ করা এবং সেই বাড়িটার ভেতরে ঢোকার রাস্তা সে দেখতেছে যে এখানে জানলা যে খোলা, মানে ওখানে তো জিনিসপত্র রাখা, মানে এই যে ধান টান এসব অনেক কিছু ওখানে ঢোকায় রাখছে। তো সেই জানলা দিয়ে দেখতেছে, ওখানে জানলাটা খোলা বাতাস যাওয়ার জন্য। তো জানলা দিয়ে হৃদয় দেখতেছে যে একটা সিঁড়ি উঠে গেছে ওপরে দোতলার দিকে। তো হৃদয়ের খুব কিউরিয়াসিটি লাগে, ছোটবেলায় খুব কিউরিয়াসিটি লাগে যে উপরে এখানে কে থাকে, এরকম মানে খালি, এবং দেখতেছে উপরে জানলাগুলো বন্ধ। তো যাই হোক, হৃদয় ঘুরে ফিরে দেখে। তো বিকালবেলা তার মামি তার আম্মুর সাথে গল্প করতেছে বসে বসে। এই পাশে মানে তাদের যে মামার যে ভিটার এই পাশে একটা বড়ই গাছের নিচে বসে তিনি গল্প করতেছেন এবং সামনে তাকায় আছেন। সামনে একেবারে সেই ভুট্টার মাঠ, ওটা মানে পাতা এরকম ঝুলতেছে খুব সুন্দর বাতাসে, এবং সেই অনেক দূর পর্যন্ত মাঠ। তারপরে দেখা যাচ্ছে দূরে গাছপালার একটা সারি, খুব সুন্দর। পড়ন্ত বিকেল। তো হৃদয় তার মা আর মামিকে কথা বলতে দেখে সে হেঁটে ওই পাশে ওই কাঠের বাড়িটার দিকে চলে যায়। তো একেবারে নির্জন, ওই জায়গাটায় কেউ নাই, খা খা করতেছে জায়গাটা, পুরো মনে হয় খালি খা খা করতেছে এরকম। হৃদয়ের কাছে একেবারে অন্যরকম একটা পরিবেশ মনে হয়। তো সে হাঁটতে হাঁটতে ওই বাসার এই পাশের অংশে চলে আসে। এসে সে অবাক হয় যে ওইখানে একটা সিঁড়ি আছে এবং ওই সিঁড়িটা উপরে উঠে গেছে, ওটার সামনে কোনো মানে দরজা বা কিছুই নাই। তো হৃদয় কাঠে পাড়া দেয়, দেখে মচমচ করে উঠছে কাঠটা। তো সে আস্তে আস্তে করে সিঁড়ি বেয়ে উঠতে থাকে। উঠতে উঠতে সে দোতলায় উঠে যায়। তো উঠে দেখে যে সে যেখানে দাঁড়ায় আছে ওই জায়গাটা একটা সরু বারান্দার মতো সিঁড়ি উঠে গেছে, একটা ছোট্ট বারান্দার মতো এরকম পাশ থেকে গেছে এবং কাঠের রেলিং আছে। তো ওইটা দিয়ে হাঁটতে হাঁটতে সে ওই বারান্দাটার শেষ মাথায় যায়, তাকায় দেখে যে ওই বারান্দার কর্নারে একটা জানালা, বড় জানালা, সেটাও বন্ধ করা। তো শেষ মাথায় যেয়ে সে তাকায় দেখতেছে যে সে যেখানে দাঁড়ায় আছে সেখান থেকে সামনে বড়ই গাছটা দেখা যাচ্ছে এবং বড়ই গাছের নিচে তার মা আর তার মামি বসে আছে। তো সে তার আম্মুকে ডাক দেয় ওইখান থেকে, আম্মু। তো তার আম্মু উপরে তাকে বলে, এই তুমি ওখানে কেমনে গেছো? তো তখন তার মামি দেখলো যে তার মামির চেহারা পাংশু হয়ে গেছে। তার মামি বলতেছে, হৃদয় এই নামো নামো, ওখান থেকে তাড়াতাড়ি আসো, ওদিকে কেমনে গেছো বলে তিনি উঠে দাঁড়াইলেন ওখান থেকে। তাড়াতাড়ি উঠে দাঁড়াইছেন। উঠে দাঁড়ায় তিনি মনে খুব দ্রুত এখানে চলে আসেন এই পাশে। হৃদয়ের আম্মুও ফলো করে সিঁড়ির গোড়ে আসে, এসে তাকে বলতেছে, এই হৃদয় তাড়াতাড়ি আসো। তারা উঠতেছে না, হৃদয়ের মামি উঠতেছে না, বলছে তাড়াতাড়ি আসো। হৃদয়ের কাছে অবাক লাগলো যে সে এটা কি অপরাধ করছে, এইভাবে কেন ডাকতেছে, মানে ডাকাটাও কেমন উদ্গ্রীব ভাবে, মানে বেশ অ্যাংশাস এরকম। তো হৃদয় তাড়াতাড়ি হেঁটে যাচ্ছে আর কি, সিঁড়ির দিকে নেমে যাবে। তো এই সময় সে জানালাটার দিকে একবার তাকালো, জানালাটা খোলা, জানলার ভিতরে দেখা যাচ্ছে অন্ধকার একটা ঘর, এবং মানে এই যে বিকেলের পড়ন্ত আলো একটু পড়ছে জানলা দিয়ে ভেতরে, সেখানে সে দেখতে পাচ্ছে ওইখানে একটা খাট এবং কেমন একটা মানে সোদা গন্ধ সে ভেতর থেকে আসতেছে, মানে এটা খোলা টোলা হয় না এরকম একটা খাট দেখা যাচ্ছে, মানে একটা খাট। আর মানে চোখের এক পলকে একটা টেবিল দেখলো কর্নারে। যাই হোক, সে তাড়াতাড়ি ওদিক দিকে হেঁটে সিঁড়িতে নেমে গেল। তো তার মামি বললো, উপরে উঠছো কেন, তুমি কোথাও যাবা না, এখানে হাঁটাহাঁটি করা নিষেধ, তার মামি বলতেছে। তো হৃদয়ের আম্মু বললো, কেন ভাবি, কি সমস্যা আছে এখানে? কারে আছে, এটার মধ্যে উপরে জিনিস আছে, সবাই ভয় পায়, কেউ যায় না। তখন হৃদয়ের আম্মু বললো, ও আচ্ছা,
এখানে মানে সমস্যা আছে, বলে যে হ্যাঁ এখানে সমস্যা আছে। তো যাই হোক, হৃদয়কে নিয়ে আসলো, তার মামি বললো ওখানে যাবা না, ওই কোনা দেওয়া যাবা না, ক্ষেতের কাছেও যাবা না, এরকম করে মানা করতেছে। তো তখন হৃদয়ের আম্মু জিজ্ঞেস করলো যে কি হয়েছিল এখানে, কি উপরি জিনিস, কেমন কি? তো তখন হৃদয়ের মামি বলতেছে যে এটা ছিল এই জমিদারের গুদাম ঘর, মানে এনে জমিদারের জিনিসপত্র থাকতো, ফসল আইয়া উঠতো, আর উপরে ছিল ম্যানেজারের ঘর, ম্যানেজার থাকতো, আর তার পাশে ছিল জমিদারের বিশ্রাম ঘর, বিচারের ঘর, এখানে সে বিচার করতো, এখানে অপরাধ করতো যারা। যাই হোক, এখানে কামকাজ চলতো। তো জমিদার তো একসময় গেছে, জমিদার শেষ, জমিদার যখন চলে যায় তখন এটা খালি হয়ে গেছে। তো খালি হয়ে যাওয়ার পরে এখানকার যারা কৃষক আছে, যারা চাষাবাদ করে, গৃহস্থরা, তারা এই ঘর নিছে। নেয়ার পর হেরা এখানে ফসল রেখে উপরে আর কেউ থাকতে পারে না, উপরে ঘরে যেই থাকে এই ভয় পায় আর থাকতে চায় না। তো তখন হৃদয়ের আম্মু বলতেছে কি দেখে, বলে এই ওখানে থাকছে রাত্রেবেলা, মনে হয় যে কে নাচানাচি করে, শব্দ করে, গান গায়, ঘর ঘর করে শব্দ করে। যেমন এক লোকরে রাখছিল এখানে, সে হঠাৎ করে দেখে ওখানে শব্দ হইতেছে পাশের ঘরে। তো সে ওই কোনার ঘরটার থেকে বেরিয়েছে, ওই যে দিক দিয়ে হৃদয় উঠছিল, ওর পায়ে দিয়ে গেছে, হাইটা যে সে ওদিকে জানালা দিয়ে তাকাইছে। এইটা ছিল জমিদারের বিশ্রাম ঘর, এখানে জমিদার বিশ্রাম নিত। ওই পাশেই বিচার করতো, আবার বিচারেরও ঘর আছে। তো ওইখান থেকে তাকাইছে, তাকায় দেখে যে মানে দুইটা চোখ ওইখানে জ্বলতেছে, অন্ধকারের মধ্যে শুধু চোখ, মানে কিচ্ছু দেখা যায় না, দুইটা চোখ জ্বলতেছে এরকম, কিন্তু আর কিচ্ছু দেখা যায় না। এবং মনে হইলো যে ওই লোকরে দেখে চোখ দুইটারও কাছে আইতেছে জালনার কাছে। ওই লোক ভয় যে নামছে, সে আর ওদিকে থাকবো না, চলে গেছে। তো যাই হোক, ওখানে মানুষ এরকম থাকতে পারে না। তো হৃদয়ের আম্মু বললো যে হ্যাঁ আসলে হৃদয় ভয়ের কারে, সব শেষে কি হয়েছে জানেন না, এইখানে এক মাস্টারে রাখছিলাম, ওখানে থাকবো, আমরা খাবার দিব, আমার পোলা দুটারে পড়াইবো, সামনের ঘরের পোলা দুটারে পড়াইবো। তো এরকম আরো কয়েকটা টিউশনই করে নিবো আর কি, মানে হ্যাঁ আসলে চাকরি বাকরি নাই, তো বেশ কষ্টের সৃষ্টি আছে। তো মাস্টার সাহেব এনে থাকবো, ঠিকঠাক হইলো। তো আমরা কইলাম যে ওই জায়গাটাই আছে থাকার জন্য। তো মাস্টার সাহেব দেখলো, তো ভয়ের কথা আর তারে আমরা কেউ কই নাই, সে ওইখানে থাকতে রাজি হইলো যে ওখানে থাকবো। তো মাস্টার সাহেবও সুন্দর করে ওই ঘরটার সুন্দর করে গোছায় টোছায় যা আছে, ওই ঘরের মধ্যে কিন্তু ওই জমিদারের টেবিল আছে, খাট আছে, এইগুলোই সে সব গোছায় নিছে, গোছায় নিয়ে ওইখানে থাকবে সে। তো মাস্টার সাহেব কয়েকদিন থাকার পরে একদিন এসে আপনার ভাইরে কইতাছে যে ভাই আমি তো এখানে কিছু সমস্যা দেখতেছি। তো আপনার ভাইগুলো কি সমস্যা? সমস্যা হলো রাত্রেবেলা মনে হয় যে এখানে পোলাপাইন উঠে দুষ্টুমি করে, মানে কতগুলো পোলাপানের শব্দ পাই, মনে হয় যে এখান থেকে উঠে আমার এই বারান্দার সামনেতে দৌড়াই মাথা যায়, ওই মাথা যায়। তা আমি কয়েকদিন জালনা খুলে তাকাইছি, ধমকাইছি, এই কেউ এখানে, কেউ কোনো কথা কয় না। আবার দেখে হাসে, আবার দেখে আমার পাশের রুম থেকে কে জানি কিল মারে, আমার এইখানে আমার খাটতেই বা সেখানে কিল মারে। তা আপনার ভাই আর হ্যারে ভয়ের কিছু বলে নাই, বলছে যে না হইতে পারে, পোলাপেন তা আছে দুষ্টু, আরও কয়েকটা ঘর আছে না এদিক ওদিক, এরাই হবে, আপনি এত চিন্তা করেন না, দোয়া দূর পুড়ে হয়ে পড়েন। তো এইটা আপনার ভাই কইছে। এরপর তো আর কোনো খবর নাই। এরপর কয়েকদিন পরে একদিন ভোর রাতে এই পোস্ট অফিসের যে চিঠিপত্র নেয় যে রানার, উনি এসে চিৎকুর দিতেছে বাসার সামনে, জোরে জোরে চিৎকুর দিতেছে আপনার ভাইয়ের নাম দিরা, বলে যে অমুক সাহেব বাইরে আসেন। তো তখন আপনার ভাই বেরিয়েছে, বলে কি হয়েছে, দেখে যে ওই যেই রানার হের হাতে একটা হারিকেন লাডি আর হের ব্যাগ ট্যাগ আছে আর কি, আর তার সাথে মাস্টার সাহেবরে ধরে রাখছে এক হাতে। মাস্টার সাহেব একদম মাথা টাথা করে বমি করতেছে ওইখানে। তো তাড়াতাড়ি তারে নিয়ে গেল ঘরের কোনায়, সে তার মা আরও বমি করলো, করার পর তারে পরিষ্কার করে দিল আপনার ভাই যে পানি টানি দিয়া, তা সেবা যত্ন করার তো কেউ নাই। তো যাই হোক, তারে পানি টানি দিয়ে পরিষ্কার করে দিয়ে বললো কি হয়েছে, ওই পোস্ট অফিসের লোকরা জিজ্ঞেস করলো আপনার ভাই কি হয়েছে, বললো যে না আমি জানি না, আমি এদিক দিয়ে যাইতেছিলাম, আমার কাছে অনেক চিঠি, আমি দূর পর্যন্ত যাবো। তো ওইখান থেকে হঠাৎ করে আমি দেখি যে ক্ষেতের মধ্যে কি জানি এখানে, মানে আপনার এখানে মনে হচ্ছে নড়াচড়া হইতেছে, বিশেষ মনে হয় যে একদম ক্ষেত ভেঙে ফেলাইতেছে এরকম অবস্থা। তা আমি বললাম যে কী ব্যাপার এরকম কেন? তো আমি জাস্ট লাঠিটা নিয়ে আমি আস্তে আস্তে করে সামনে গেছি দেখার জন্য। একদম কাছে যে হারিকেনটা ধরছি, দূরে যায় দেখি যে এই লোকরে মনে হয় যে বাতাসের মধ্যে উড়ে এসে পড়লো ধপ করে এক জায়গায়, মানে একদম মনে হয় বাতাসের মধ্যে আলগি দিয়ে এসে নিচে পড়লো ধপ করে। তো পইরা তো পইলেই আছে, কোকাইতেছে, মানে যে একদম তার জান শেষ। আর হের থেকে বেশ খানিকটা দূরে ওখানে কতটি কালা রঙের কুত্তা, এরই ওখানে কিন্তু কবরস্থান আছে, পুরানো কবরস্থানে, পুরানো কবরস্থানে খাড়ায় দিছে, খাড়ায় গড় গড় করতেছে। এর ওই পাশে কিন্তু একদম মানে কুয়াশায় ভরে গেছে। তো আমি দেখলাম, দেখে আমি ওই লাঠি সামনে নিয়ে হপ হপ করে চিৎকার করতে করতে সামনে গেলাম, যে হেরে ধরলাম, ধরে ওনার উড়াইলাম, উড়াই তারা জিজ্ঞেস করতেছে আপনি কই থেকে আইছেন, কেমনে আইছেন? হেয়ার কইতে পারেন, হে শুধু কোকায়। তো পরে হেরে নিয়ে এলাম আমি কান্দে করে, মানে কান্দে এরকম হাত দিয়া অনেক কষ্টে তুললে আনছি এই পর্যন্ত। তো পরে হে কইলো যে আপনাদের বাসার এই ঠিকানা আর কি, যে এখানে নাকি হে থাকে। যাই হোক লইলাম আপনাকে বাসায়। তো এগুলো বলে পোস্ট অফিসের লোক তারপর চলে গেল।
তো আপনার ভাই কি করবে, একা একা নিয়ে গেল, নিয়ে যায় হ্যার ঘরে উড়াইলো। তো হে উঠতে পারে না, অনেক কষ্ট। যাই হোক, অনেক কষ্টে আপনার ভাই যায় রুমে উড়াইলো, ওটা খাটে শোয়াই দিল, দিয়া বললো কি হয়েছে আপনার, কি মানে ভয় পাইছেন কেমনে, ওখানে গেছেন কেমনে? তো তখন উনি ঘটনা করলো আপনার ভাইরে, বললো যে উনি নাকি ওই জায়গায় যখন পড়তো রাত্রেবেলা, রাত জায়গায় পড়তো, এই বাচ্চা পোলাপান পড়ানোর পর রাত্রেবেলা নিজে পড়তো। তো যখন পড়তো তখন উনি শব্দ শুনতো, এটা তো আগেও কইছে যে ওই এদিকে শব্দ পায় ওদিকে শব্দ পায়, মনে হয় যে হ্যার পাশে ওই দরজার মধ্যে ঠকঠক করে, আর বাচ্চাদের শব্দ মনে হয় যে বাচ্চারা খেলতেছে দৌড়াদৌড়ি করতেছে এরকম। আবার অনেক সময় নাকি শব্দ পাইতো রাত্রেবেলা, মানে কারা জানি মারতেছে, মারতে মারতে ওদিক দিয়ে নিয়ে যেতেছে আর ওই চিল্লাইতেছে বাবা গো মাগো। তো মাস্টার সাহেব খুব অবাক হইতো যে কে কারে এখানে মারে, এটা কেমন কথা। তিনি চিন্তা করে, পরে চিন্তা করলো এখানে গুদাম আছে, নিজে মালপত্র হয়তো নেয়, কি হয় কারা, ওরা নিজেরা মারামারি করে কিনা। তো উনি তো আসলে নির্ভরিত মানুষ ছিল, উনি এগুলোর মধ্যে নাক গলাইতে চায় নাই। তো যাই হোক, একদিন উনি এরকম রাত্রেবেলা জানলার সামনে পড়তেছিল, তো পড়তে পড়তে ওনার খুব মানে ক্লান্ত লাগছে। তো উনি যে ওনার একটা কেরোসিনের কুকার ছিল, ওখান থেকে চা বানাইছে, চা বানাই না বসছে বসে, ওই ওনার একটা টেবিল ল্যাম্প ছিল, টেবিল ল্যাম্পটা বন্ধ করে দিছে, আকাশে জ্যোৎস্না দেখে টেবিল ল্যাম্পটা বন্ধ করে চা খেতেছে টেবিলের মধ্যে। এখন বাইরে কিন্তু ওই চাঁদের আলোতে মোটামুটি হালকা আলো আছে, এর মধ্যে তিনি দেখতেছে যে সামনে যে ওই ইসের ক্ষেত, ভুট্টার ক্ষেত, এইখানে পাতা অনেক নড়াচড়া হইতাছে এরকম। তো উনি দেখে ভালো মতন উনি তাকাইলো যে ঘটনাটা কি, এখানে কি হইতেছে, মনে হচ্ছে যে ভুট্টার ক্ষেত ওই পাশে দিয়ে কেউ ভেঙে ফেলাইতেছে এরকম। তো ভালো মতো দেখতেছে, চায়ে চুমুক দিতে। এখন ওখানে কিন্তু ওরকম নাই, মানে ওই আলো কিন্তু ওরকম নাই, কিন্তু ওই যে চাঁদের আলোতে এখন দেখা যাইতেছে বেশ স্পষ্ট এখান থেকে, যেহেতু মানে এইখানেও অন্ধকার ওইখানেও অন্ধকার। এর মধ্যে উনি তাকায় দেখলো যে দূরে ক্ষেতের মধ্যে থেকে একটা মানুষ বেরিল। তো ভালো কথা, একটা মানুষ বেরিয়েছে, মাস্টার সাহেব মনে করছে যে ওইটা মনে হয় কে এখানে রাত্রেবেলা ক্ষেতের মধ্যে আসছে, আবার চোর টোর নাকি, এগুলো চিন্তা করতেছে। কারণ ক্ষেতে এখানে যদি কাজ করতে আসে রাত্রেবেলা কি এত রাইতে কি। তো উনি আবার ভালো মতো তাকায় দেখতেছে যে কি ব্যাপার। তো তাকায় দেখে একটা লোক বেরিলো, লোক বেরিয়ে আস্তে আস্তে হাইটা ওই এই বাসার দিকে আসতেছে। তো উনি চিন্তা করলো এই বাসার দিকে আসতেছে মানে, তা আয়সা দেখলো যে একদম বাসার সামনে দাঁড়াইছে লোকটা, মানে ওই জানলা বরাবর। দেখে মনে হইতেছে যে ওনারা দেখতেছে লোকটা নিচ থেকে, মানে উনি যে দেখতেছে ওনারও দেখতেছে। তো উনি ভালো মতো তাকায় দেখে যে লোকটা উপর দিকেই তাকায় আছে, কিন্তু ওই যে চাঁদের আলোতে লোকটার চেহারা দেখা যাচ্ছে, কিন্তু চোখটা বোঝা যাইতেছে না, মনে হচ্ছে চোখ নাই, ওই জায়গাটা মনে হচ্ছে গর্ত দুইটা, মনে হচ্ছে কোনো দর্ত। তো মাস্টার সাহেব ভয় পেয়ে গেছে, উনি তাড়াতাড়ি জানলাটা লাগাই দিছে, জানলা লাগাই দিয়ে উনি পিছায় বসছে। উনি কিন্তু ঘরের বাতি তখনও জ্বালায় নাই, ওনার জানলা দিয়ে আলো আসতেছে, এবং জানলাটা খুব, ওনার রুমের জানলা কিন্তু বেশ ঢকের, দেখছেন তো কাঠের ফ্রেম করা কাজ দেওয়া সুন্দর, ওখান থেকে চাঁদের আলো তখন আসতেছে। তো উনি আর লাইট জ্বালায় নাই, উনি আস্তে করে জানলার থেকে আইসা আস্তে করে খাটে শুয়ে পড়ছে ওনার মতো। কিন্তু উনি যখন খাটে শুয়ে দিয়েছে, ওনার কাছে মনে হয়েছে কে জানি সিঁড়ি দিয়ে উঠতেছে ওনার এখানে। অনেক ভয় পাইছে উনি, ওই যে সিঁড়ি দিয়া বৃদ্ধা উঠছিল যে ওই সিঁড়ি দিয়া মনে যে করতেছে, উনি অনেক ভয় পেয়েছে মাস্টার সাহেব। তো ভয় পেয়ে উনি মানে চুপচাপ ছিল। তো একসময় আয়সা দেখলো যে ওনার ওই বারান্দার সামনে জানলার কাছ দেয়া মনে হলো যে কে দাঁড়ায় আছে, ওই ওনার খাটের দিকে তাকায়, ঘর কিন্তু অন্ধকার। এখন উনি এখান থেকে দেখতেছে একটা মানুষের মতো অবয়ব, কারণ ওই যে চাঁদের আলো পড়ছে, এখানে চাঁদের আলোতে একটা মানুষের ছায়ার মতো পিছন দিয়ে পড়ছে, চেহারা টেরা কিছু দেখা যায় না, মনে একটা মানুষ দাঁড়ায় আছে এখানে ওনার জানলার সামনে। তো মাস্টার সাহেব ভয় পেয়েছে, ভয় পেয়ে উনি ঘুমাই গেছে, ওনার আর নাই, চোখ বন্ধ করে ঘুমাই গেছে। যাই হোক, ওই দিন তো গেল এটা। এরপর দিন রাত্রেবেলা মাস্টার সাহেব আবার পড়তে বসছে, এর সামনে একটা পরীক্ষা, চিন্তা করছে যে রাইট করে পড়বো উনি। তো পড়তেছে তো এক সময় ঘুম লেগে গেছে চোখে, মানে একদম অনেক রাইট হয়েছে, চোখে ঘুম লেগে আসছে। তো উনি আবার ওই চিন্তা করলো চা বানাই খাই। তো উনি চা বানাইছে, চা বানায়া ওই আগের মতোই উনি ওই টেবিল ল্যাম্প নিবাই দিয়ে চা খাইতেছে, আর জানলা দিয়ে বাইরে তাকায় দিছে, চাঁদ উঠছে, চাঁদের আলো পড়ছে ক্ষেতের মধ্যে দেখতেছে। তো হঠাৎ দেখে ক্ষেতের মধ্যে অনেক মানে নড়াচড়া, মানে ক্ষেত নড়তেছে সেই এর মধ্যে দেখলো যে কুত্তা কতটি বেরিল ওই সাইড থেকে, ঘেউ 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 করতে কুত্তা এখানে গেছে, কাউরে দেখে ঘেউ ঘেউ করতেছে। তুমি ভালো মতন তাকায় দেখার চেষ্টা করলো যে কিরে কি দেখা করে এরকম। তাকায় দেখে যে একটা কম বয়সী পোলা ওখানে খাড়া রয়েছে, ওই পোলারে দেখে কুত্তা ঘেউ ঘেউ করতেছে, যে পোলা ওখান থেকে হাপ হাপ করতেছে, কুত্তা আর সরে না, ঘেউ ঘেউ করে। তো মাস্টার সাহেব তো ভয় পাইলো, চিন্তা করলো এই পোলারে যে কামড় টামড় দেয়। তো উনি ওই জানলা খুলে নিল, জানলা খুলে উপর দিয়ে উনি কইতেছে এই এই কুত্তার সাথে চিল্লাইতেছে, মানে সর এন থেকে সর, এরকম করতেছে, কুত্তা আর সরে না। হে একটা লাড়ি ছিল রুমের মধ্যে, পুরানো লাড়ি, ওই জায়গায় বয়স্ক মানুষের লাড়ি, ওই লাড়িটা তুলে নিছে উনি, নিয়ে ওই লাড়ি দেখাইতেছে কুত্তার উপর থেকে। তো কয়েকটা কুকুরের দিকে তাকায়, হ্যাঁ বারান্দার দিক তাকাও, ঘেউ ঘেউ শুরু করলো। তো কুত্তা কিন্তু একটাও সরে না, এদিকে ওই কম বয়সী ছেলেটা কাঁদতেছে ওখানে। তো এই দেখে মাস্টার সাহেবের মায়া লাগলো, হে ওই লাড়ি নিয়ে নেমে গেল উপর থেকে দৌড়ে। তো
তো চিন্তা করলো যে কুত্তাটিরে ধাওয়াই দিব উনি। তো দৌড়ায় নামতেছে, নাইমা সিঁড়ি দিয়ে নাইমা একদম ঝাইরা দৌড় দিল রাস্তা ক্রস করে ওই পাশে। তো জয়া হে কুত্তার সামনে যা লাড়ি দিয়ে জোরে জোরে মাটিতে বাড়ি মারতেছে, ঠাস ঠাস করে লাড়িতে মাটিতে বাড়ি দিতেছে আর সামনে যাইতেছে। তো হে দেখলো যে পোলাটা দৌড় দিয়ে ঢুকে গেল ক্ষেতের ভিতরে আইল দুরা। তো হে চিন্তা করলো আরে করে কি, কুত্তাও দেখলো যে পিছে পিছে দৌড়াইছে। তো মাস্টার সাহেব চিন্তা করলো আরে এটা তো ঠিক হইলো না, উনিও দৌড় দিল পিছনে। চিন্তা করলো এই পোলারে তো কামড় টামড় দিলে সমস্যা হয়ে যাব, এরকম রাত্রেবেলা কুকুর কই থেকে আইছে। তো ক্ষেত ধরে দৌড়াইতেছে, এখন ভুট্টা ক্ষেত কিন্তু অনেক উঁচা, মানে একেবারে মানুষের মাথার সময় কিছুই দেখা যায় না আশেপাশে। দৌড়াইতেছে, ওই পোলাও দৌড়াইতেছে, মাস্টার সাহেব দেখছে যে কুত্তা দৌড়াইছে, তার পিছে পিছে মাস্টার সাহেব দৌড়াইতেছে। সাথে করে তো কোনো হারিকেন মারিকেন কিচ্ছু নাই এর সাথে, হে এমনি দৌড়াইতেছে। তো দৌড়াইতে নাকি মাস্টার সাহেব এক জায়গায় যে বেরিয়েছে, দেখছে যে একটা খোলা জায়গা, ওই জায়গায় ওই পোলা দৌড় দিয়ে বেরিয়েছে, আর ওই পিছে পিছে কুত্তাটিও দৌড় দিয়ে বেরিয়েছে, উনিও দৌড় দিয়ে বেরিয়েছে খোলা জায়গায়, মানে এখানে ক্ষেত শেষ। তো অনেকটুক জায়গা খালি, ওইটুক জায়গা দৌড় দিয়ে ওই পোলাটা যাইতেছে। মাস্টার সাহেব ডাক দিল, এই ছেলে এদিকে আসো, ওদিকে যাও না, আরে কুত্তারে চিল্লাইতেছে কুত্তার সাথে। তো দেখলো, উনি অবাক হয়ে দেখলো এই যে খোলা জায়গাটা দৌড়াইতে এই ছোট পোলাটা একটা বড় মানুষ হয়ে গেল। মানে খুবই অবাক করা কাণ্ড, মানে একটা ছোট পোলা আজকে ফট করে একটা বড় মানুষ যেরকম হয় সেরকম হয়ে গেল। দৌড় দিয়ে যায় ওইখানে দেখলো যে কতটি এরকম ইসের মতো উঁচা, মানে মাস্টার সাহেব এনতে বুঝছে যে উনিও দৌড়াইতেছিল। তো উনি যে বুঝলো যে এটা কবরের মতো, মানে এখানে কবরস্থান, হে দাঁড়ায় গেছে। এটা দেখলো যে ওই ছোট পোলাটা বড় মানুষ হয়ে গেছে সাইজে। তো সে ওইখানে ঘুরে দাঁড়াইছে, আর কুত্তাগুলাও ঘুরে দাঁড়াইছে। তো হেরে দেখা কুত্তাগুলা ঘেউ ঘেউ শুরু করলো। তো মাস্টার সাহেব তো খুব ভয় পেয়ে গেছে, তিনি বুঝছে যে এটা তো আসলে মানুষের কাণ্ড না। হে ওই লাঠিটা মাটিতে খুঁড়তে ভয়ে একদম মানে কোকড়ায় যায়। তিনি চিন্তা করতেছে আমি কি পিছে দৌড় দিব না কি করুম, কিন্তু কুত্তাগুলো তার দিকে তাকায় আছে, মানুষটা ওদিকে তাকায় আছে, কোনো শব্দ করতেছে না। এক সময় তিনি দেখলো যে মানুষটা আবার দৌড় দিল তার দিকে, একদম মাস্টার সাহেবের দিকে দৌড় দিছে। তো মাস্টার সাহেব তো ভয় একদম কোকড়ায় গেছে, হে পিছন ফিরে দৌড়াইতে গেছে। ওই লোকটা নাকি আবার ওই দৌড়াইতেই একটা ওই ছোট পোলার মতো হয়ে তার উপর ঝাঁপায় পড়ছে। আর উনি দেখতেছে যে একটা মানে ওই যখন ওনার উপর ঝাঁপায় পড়ছে, উনি আর কিছু দেখতেছে না যে এটা কি মানে মানুষ নাকি, মনে হইতেছে কিছু একটা কালো রঙের এরকম একটা মানে ইসের মতো, মানে বড় একটা কুণ্ডলির মতো হ্যাঁ এরকম চাপায় তো মাটির সাথে ধরে রাখছে। আর হ্যাঁ আশেপাশে দেখতেছে যে অনেক এরকম ধোঁয়া মানুষের মতো ওদিকে দাঁড়ায় আছে, লম্বা। আর হ্যারে এরকম যাইতে ধরে মাটির সাথে ঠাইসা ধরতেছে। আবার হ্যারে তুললা নিল মাস্টার সাহেব, আবার আশ্রয় ফেলছে। অনেক ব্যথা পাইছে মাস্টার সাহেব, মানে পড়ার পরে মাটিতে পড়ছে। তো হ্যারে এরকম করে ওখানে আশ্রাইতেছে। এই সময় উনি যখন নাকি একদম ওনার জ্ঞান হারায় যাইব, উনি দোয়া পড়তেছে মনে মনে। এই সময় দেখলো যে পাশ থেকে হাঁক আসতেছে, অনেক জোরে জোরে চিৎকার আসতেছে। একটু পরে দেখলো যে ওনার উপর থেকে মনে ছাইরা গেল, ওই যে চাপ্পা ধরছিল ছাইরা গেল, আর ওই কুত্তাগুলোও দূরে সরে গেল ওইখান থেকে। তারপর তিনি দেখলেন যে ওদিকে কে জানি আসতেছে হারিকেন হাতে, আইসা হাঁক দিতে আসলো। তো ওনারা জিজ্ঞেস চাই আপনি কে সেই। তো উনি বুঝলেন যে এটা কেউ লোক। তো উনি মোটামুটি ওই তার চোখ নাকি ঝাপসা হয়ে গেছিল মাস্টার সাহেবের। তো দেখা বুঝছে যে এটা হলো গিয়া কোনো পোস্ট মাস্টার, এখানকার পোস্ট মাস্টার বা ওই যে রানার চিঠি টিটি নিয়ে যায়। তো যাই হোক হে হারে ধৈরা উড়ায় ওই যে নিয়ে আইছে আমগো বাসায়। এই তো ঘটনাতে এই ঘটনাটা মাস্টার সাহেব বললো। এরপর তো মাস্টার সাহেব আসলে আর আমাদের এখানে থাকে নাই। মাস্টার সাহেবরে ওই শুশ্রূষা করা হয়েছিল, ওখানকার আমাদের এই এলাকার যে কবিরাজ আছে কবিরাজ দেখানো হয়েছিল, এখানকার যে মসজিদের হুজুর আছে হেরাইনা দেখানো হয়েছিল। তো দেখা হুজুর বলছে যে এই জায়গা তো ভালো না, হুজুর এই বাসা থেকে বলছে যে জায়গা তো ভালো না, এখানে তো আগেই কইছে এখানে খারাপ জিনিস আছে, খারাপ জিন আছে, এখানে কেন মানুষ সেইভাবে রাখেন, এটা বন্ধ করে দিতে পারি। বন্ধ করে দিলে কাম হইব না, যদি এটা আপনারা ঠিকমতো মানে না করেন, ঠিকমতো দেখা শোনা না করেন, তাহলে এটা আবার এরকম হইব। আর মানুষজন আসে নাপাক ভাবে, মানুষ মানে থাকতে হইব ঠিক মতো, এবং এটারে সুন্দর করে থাকতে হইব, দোয়া পড়তে হইব, নামাজ কালাম পড়তে হইব, থাকলে না জায়গা ঠিক থাকবো। আর নাহলে এই জায়গায় খারাপ জিন আছে, জায়গাটা আগের থেকেই খারাপ, অনেক উল্টাপাল্টা জিনিস হয়েছে এখানে। তো এই বলছে হুজুর। তো কবিরাজ 2-4 দিন চিকিৎসা দেয় মাস্টার সাহেবের। মাস্টার সাহেব একা তো থাকবোই না, পরে ওইখানকার এক ওই গুদামের লোকরা রাখা হয়েছিল, হ্যাঁ ওইখানে হ্যাঁ মানে দেখে রাখার লেখা। একটু সুস্থ হওয়ার পরে মাস্টার সাহেব গেছে জ্ঞান থেকে। এরপর আর মানে আসলে কেউ থাকে নাই। গুদামের লোকরা 2-1 দিন থাকার চেষ্টা করছিল, এরা ওই শব্দ শুই না, এখানে ধুমধাম শব্দ হয়, আর ওই যে মনে হয় কি কারা জানি মারে, মায়ের শব্দ হয়। মায়ের শব্দ মানে খুবই ভয় পায় মানুষ, মানে কে চিৎকার দিতেছে ঘরের মধ্যে, মানে পাশের ঘর থেকে চিৎকার আইতেছে। তার কেউ আসলে থাকতে পারে নাই। তো এই দিনের বেলায় যারা জিনিসপত্র রাখে এখান থেকে আবার নিয়ে যায় এখানে। এই রাত্রেবেলা যদি অনেক সময় পাহারাদার থাকে, পাহারাদাররা এই ঘরে আর থাকে না,
ওই আশপাশ দিয়ে ঘুরে, এদিক দিয়ে ঘুরে। আর ওই যে ওই ওই ক্ষেত আছে, যে ওই যে ভুট্টা ক্ষেতের ওই পাশে আসলে পুরানো একটা কবরস্থান আছে। ওই জায়গায় নাকি অনেক মানুষ, ওখানে অনেক মানুষের কবর আছে ওই জায়গায়। তো এগোর মধ্যে যে অনেকে এনে শাস্তি টাস্তি পাইছে, হ্যাগো নাকি ওইখানে নিয়ে আসে। এর জন্য মানুষজন এখানে দেখে। ওই যে রানার যে ছিল আর কি, সেও কইছিল যে এই জায়গা সুবিধার না। উনি তো চলাফেরা করে, রাতের বেলাও চলাফেরা করে। উনি কইছিল জায়গা সুবিধার না। উনি অনেক কিছু দেখছে উল্টাপাল্টা। এখানে উনি দেখছে যে এরকম ছোট কম বয়সী পোলা ফট করে বড় মানুষ হয়ে যায়, উনি নিজেও দেখছে। এইটা মানে কথা এখানে প্রচলিত আছে। আর আমগো যে মাস্টার সাহেব ছিল, এটা একই জিনিস দেখছে এখানে। তো এই হইলো গিয়ে এখানকার ঘটনা। এর লেগে ওই ঘরটা হইলো, আমরা কই যেটা উপরি ঘর, ওখানে কেউ যায় না। এর লেগে হৃদয় যখন উঠছে উপরে গেছে, ওই পিছনে গেছে, আমি তাড়াতাড়ি ডাইক করে নামাইছি। ছোট মানুষ আবার কি না কি হয়, এর লেগে নিয়ে আসছি। ভয় যেন না পায়, আবার এগুলো জায়গায় যাইতে হয় না, ছোট মানুষদের উঠতে হয় না। তো হৃদয়ের আম্মু এই কথা শুনে বেশ চিন্তিত হয়ে যায়। তিনি তাড়াতাড়ি হৃদয়কে দোয়া পড়ে ফু দেন। দোয়া পড়ে ফু দিয়ে তাকে কাছে আনেন এবং ওই ঘরটার দিকে কেমন ভয়ার্থভাবে তাকান। হৃদয়ের কাছে ওই ঘরটা কেমন জানি একটু অন্যরকম ফ্লেভার চলে আসে, মানে ওই ঘরের। কারণ সে তার মামির মুখে ঘটনা শোনার পর থেকে ঘরটা দেখে তারও ভয় লাগে। তো যে কয়দিনের পর ওরা ছিল, হৃদয়রা কয়েকদিন ছিল ওই বাসায়, তো ওই ঘরের আশেপাশে আর হৃদয় ওইভাবে যায় নাই। তবে সে দেখতো মামার যে ঘর থেকে বের হয়ে ওদিকে তাকায় দেখতো ঘরটাকে। তার কাছে কেমন মিস্টেরিয়াস লাগতো। ছোটোবেলার থেকে হৃদয় একটু মিস্ট্রি পছন্দ করতো। তো এই মিস্ট্রি পছন্দ করার জন্য ঘরটাকে দেখে তার কাছে মিস্টেরিয়াস লাগতো। আবার ওই ক্ষেতের দিকেও তাকাইতো হৃদয়, এই যে ওই তাদের মামার বাড়ির সামনে যে ক্ষেত, বিশাল ক্ষেতের দিকে। তো তার কাছে ওইটাও মানে বেশ মিস্টেরিয়াস লাগতো। তার কাছে মনে হইতো যে এই ক্ষেতের ওই পারেই তো সেই যে বলছে যে পুরনো কবরস্থান আছে, যেটাতে ভয় পাইছিল বা ওই মাস্টার সাহেবকে নিয়ে গেছিল ওইখানে। তার কাছে ওই চিন্তা হইতো, তার কাছে মনে হইতো। যদিও সে কিছু দেখে নাই, তবে সে সন্ধ্যার পরে ওখানে শেয়াল দেখছে, যে শেয়াল ওই ক্ষেতের ওই পাশ থেকে এসে তাকায় আছে, এদিকেই তাদের এই বাড়ির দিকেই তাকায় আছে। তো ওই শিয়াল দিকেও হৃদয় তখন ভয় পেয়েছিল ছোটবেলায়। যাই হোক, এই ছিল হৃদয়ের শেয়ার করা ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং ডিয়ার লিসেনার্স, আমি তাওমিদুর রহমান আবির। আমি নেত্রকোনা জেলার কোনো একটি গ্রাম থেকে এসেছি। তো ঘটনাটা ঘটেছিল আমাদের নেত্রকোনার কোনো একটি গ্রামে। তো এই ঘটনাটা ঘটে আমার একটা মামার সাথে। আমি প্রত্যক্ষ দোষী ছিলাম ওইখানে, মানে আমি ওইখানে ঘটনাটা নিজের চোখে দেখতে পেয়েছি। বাট তখন ছোট বয়স ছিল আমার, অনেক কম, অল্প হওয়ার কারণে আমার পুরোটা মনে নেই। পরবর্তীতে আমি সেটা আমার মামার কাছ থেকে আরো ভালো করে জেনে নিই। তো সেটাই আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। তো আর কথা বড় না করে ঘটনা শুরু করছি। তো ঘটনা শুরু করার আগে আমি একটু জায়গাটার বর্ণনা দিয়ে নিই। এটা আমার মামার সাথে ঘটছিল 2018 সালের দিকে। তো মামাদের বাড়িটা ছিল একটু জঙ্গলময় একটা এলাকায়। তো আশেপাশে বাড়িঘর কম ছিল। তাদের বাড়ির সামনে 2টা পুকুর ছিল। এই পুকুরের সামনে একটা দেওয়াল গাছ, মানে গ্রাম বাংলায় ভাষায় যেটা বলা হয়, আর ওইটার সাইডে একটা বাজার ছিল। তো ওই জায়গাটা অনেকটা থমথমে একটা পরিবেশ বিরাজ করতো ওইখানে। সো ওইখানে আমার মামা 2018 সালে এই চাকরি থেকে ছুটি নিয়ে বাড়িতে আসে। তো বাড়িতে আসার পরে ওইখানে একদিন রাত্রে বন্ধুদের সাথে দেখা করতে যাবে। তো দেখা করতে যাওয়ার পর আমার মামিকে বলছে যে আমার আজকে আসতে একটু রাত হবে, তো তোমরা চিন্তা করো না। তো পরবর্তীতে মামা বের হয়ে গেছে। আসতে রাত 8টা বা 9টা বাজে। গ্রাম বাংলায় সেটা অনেক রাত। তো সবাই মানে পরিবেশ অনেকটা নির্জন হয়ে গেছিল। তো আসার সময় ওই বাজারের কাছে মামা প্রস্রাব করতে বসার পরে ওইখানে ওই ড্যাপল গাছটা যেটা ছিল, ওই গাছটা তখন কাটা হয়ে গেছিল। কাটা হয়ে যাওয়ার ফলে ওইখানে একটা পরি বৈশা ছিল, মানে মেজিন যেটাকে বলা হয়। তো ওই পরির গায়ে মানে পাড়া লেগে যায়, ঠিক আছে। তো সেই কারণে ওই হুট করে কি করে মামার শরীরে একটা গরম বাতাস লাগে। তো মামার গায়ে গরম বাতাস লাগার পর ওইটা পাত্তা না দিয়ে বাড়িতে চলে আসার পর তার চোখ লাল হয়ে যায়, শরীর জ্বালাপোড়া করে, উনি ঠিক থাকতে পারতেছিল না। তো মামি বলছে তোমার কি হয়েছে? তো বলতেছে বুঝতে পারতেই না, আমার শরীরটা অস্বাভাবিক লাগতেছে। তো পরে আমার ভাবি, মানে যে আমার মামার মা, সো ভাবি বলছে যে ওকে একটু সুরাটুরা বলে ফু দাও। পরে ফু দিতেই মানে আরো খারাপ হইতাছে অবস্থা। মামি সুরা বলে যখন ফু দিতেছে, তো পরে বলছে কি হয়েছে তোর? পরে বলছে আমি এখানে প্রস্রাব করতে বসছিলাম, তো আমার গায়ে একটা হুট করে দমকা একটা গরম বাতাস লাগলো। বাতাস লাগার ফলে এই
এইরকম সমস্যা হইতেছে। তো পরে এখানে মুরব্বীদেরকে ডাকা, মানে আশেপাশে যারা আছে তাদেরকে ডাকছে। তো আমার আরেকজন মামা ছিল, পাবেল মামা, ওনাকে ডাকার পরে মামা বলছে ওর আজান দাও। আজান দেওয়ার পরে মামা আইসা কি করছে, আজান দিছে। আজান দিতে তো একেবারে অবস্থা পুরা খারাপ হয়ে গেছে, মানে গালাগালি করতেছে, বলতে যাই বেদ্যপ নিয়ে আপনি আজান দিলেন কেন, এই ধরনের কথাবার্তা। তো পরবর্তীতে সবাই মিললে কোনোভাবে দূরে রাখে রাতটা পার করছে। পার করার পরে আমাদের এখানে একজন হুজুর আসছিল, মাসুম হুজুর নাম, ওনার কাছে নিয়ে যাওয়া হয়। তো নিয়ে যাওয়ার পরে বলছে যে এরকম হয়েছে। তো পরবর্তীতে হুজুর বলে যে ওরে আরো আগে নিয়ে আসলা না কেন, রাত্রেই তো নিয়ে আসতে পারতাম, ও তো আমার স্টুডেন্ট, ওকে নিয়ে আসলে তো আমি আরো আগেই কাজটা করতে পারতাম। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। তো হুজুর তারপরে কিছু রিচুয়াল করার পরে ওই শরীরের ভিতরে ওই পরীটা বা জিনটাকে হাজির করার পরে নাম জিজ্ঞেস করার পরে বলে যে এই তোমরা কয়জন, পরে বলছে আমরা 3 বোন 2 ভাই, এরকম কিছু বলার পরে বলছে যে তুমি ওনাকে দস্ত কেন, পরে বলছে আমি ওইখানে রাত্রে বসে আসছিলাম সুন্দরভাবে, তো হুট করে ও আসলো কোথায় থেকে, এসে কি করলো আমার পাশে প্রস্রাব তো করছেই, আমার গায়ের উপরও পাড়া দিয়ে দিছে। পরে হুজুর বলছে তুমি যে ওইখানে বসে আসছিলা, তো ওইটা তো দেখতে পাই নাই। পরে বলছে দেখতে পারুক বা না পারুক তাতে আমার কোনো কিছু যায় আসে না, ওরে আমি নিয়ে যাইবো। পরে বলছে নিয়ে গিয়ে কি করবি, বলছে যে আমি নিয়ে গিয়ে ওকে বিয়ে করব। হুজুর বলছে যে তুই কি ওকে নিয়ে গিয়ে বিয়ে করে তারপর রাখতে পারবি? পরে পরি বলছে যে হ্যাঁ অবশ্যই রাখতে পারবো, কেন রাখতে পারবো না। পরে হুজুর বলছে মানুষ আর পরির বিয়ে তো সম্ভব না, তুমি ওকে ছেড়ে চলে যাও, ওর বউ আছে। পরে বলছে না, ওকে আমি ছেড়ে যাব না, ওরে আমার ভালো লাগছে। সো পরবর্তীতে ওইটা ছাড়বেই না। পরে হুজুর কি করছে, বৃদ্ধ মহিলা বা পুরুষদের লাঠি আছে না, যেটা দিয়ে বর করে চলে, ওইটা দিয়ে কি করছে, মানে আমার মামার গায়ে ইচ্ছা মতো বাড়ি দেওয়ার পরে শরীর একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে এবং কান্না করতেছে, মানে মামার ভিতরে পরিটা কান্না করতেছে। কান্না করার পরে কি করছে, এক পর্যায়ে কোনোভাবে ছাইরা মামা অজ্ঞান হয়ে গেছে এবং ওইটা ছাইরা চলে গেছে। চলে যাওয়ার পরে আমার হুজুরে কি করছে, 3টা তাবিজ দিছে। 3টা তাবিজ দেওয়ার মানে একটা গলার মধ্যে দেওয়ার কথা বলছে, আর 2 হাতের উপরে দেওয়ার কথা বলছে, উরুতে। তো পরবর্তীতে মামা কি করছে, বাড়িতে আসার পর ওইখানে আমি ছিলাম। তো মামার 2টা বন্ধু আসছে বাসায়, ওরা মাদ্রাসায় পড়তো। তো ওরা কি করে আসে, মামার কানের মধ্যে আজান দিছে 2জন। তো হুট করে দেখি যে মামা কানের মধ্যে হাত দিয়ে রাখতেছে, মানে আজানটা শুনবে না, কিন্তু তারা জোর করে হাতে ধরে দিছে। দেওয়ার পর তারপর হুজুর কি করছিল, একটা মিস্টেক হয়েছে, হুজুর যা আসার সময় একটা কাপড় দিয়ে দিছিল লাল, ওই কাপড়টা পরে দিছিল। পরে দেওয়ার ফলে ওই কাপড়টা বলছিল যে এরকম একটা রিচুয়াল করতে হবে, যে ওই লাল কাপড়টা 1 হাতের মতো লম্বা ছিল, ওইটা অল্প অল্প করে কেটে পুড়তে হবে, পুরার পর ধোয়া বের হবে যেটা, ওইটা আমার মামাকে মানে শ্বাস নেওয়ার কথা বলছে। তো আসার পরে তাবিজ গুলা যা দিছিল 2 দিন, মানে কিছুদিন যাওয়ার পরে ওই তাবিজ গুলা টেবিলে এখানে ওইখানে রেখে দিত, বলতো যে আমার তাবিজ ভালো লাগে না, মানে নর্মালি বলতো, কিন্তু এটা আমার মামারা অন্যরা যারা আসছিল তারা সন্দেহ করছিল যে এটা মানে কোনোভাবে এরকম মানে তাবিজ গুলা ছুটানোর জন্য বলতেছে। তো আচ্ছা যাই হোক, তো পরবর্তীতে ওই ধোয়া যখন কাপড়টা ঝুলিয়ে ধোয়াটা নিত মুখে, তখন হইতো, মানে অবস্থা খারাপ হয়ে যাইতো মামার শরীরে, ওইটা মানে আইসা যাইতো, মানে ছটফট করতো প্রচুর, আর নিতে চাইতো না ধোয়াটা। তো পরবর্তীতে কিছুদিন যাইছে, মেবি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ যাওয়ার পরে একটা তাবিজ হারায় ফেলার পর স্বপ্নে দেখা দিয়ে বলতেছে তোরে আমি নিয়ে যাইবো, কেউ আটকাইতে পারবে না আমাকে, এরকম একটা কিছু বলছে। বলার পর মামার ঘুম ভেঙে গেছে, চিৎকার করে উঠছে। তো পরবর্তীতে হুজুরের কাছে হুজুরের কাছে নেওয়ার পর হুজুর বলছে এটা ঠিক হয়েছে না, তোমরা তাবিজটা হারায় ফেলছো, আচ্ছা আমি তোমাদের নতুন করে তাবিজ দিতেছি, আর আগের তাবিজগুলা বাদ, ওইগুলা আর করতে হবে না। পরে আগের তাবিজগুলা পালায় দিয়ে নতুন তাবিজ দেওয়ার পর আস্তে আস্তে বলছে যে যেই আমলগুলা দেওয়া হয়েছে ওইগুলা করতে হবে, আর ওরে একটু মানে মানুষের সাথে রাখতে হবে, নয়তো নিয়ে চলে যাইবো পুরি। তো এইভাবে 1 মাস 2 মাস আমার ভাবি যে আসছিল তার ছেলেকে পাহারা দিয়ে রাখছে, আর আস্তে আস্তে ঠিক হয়েছে পরবর্তীতে। এটাই ছিল ঘটনা। যখন তার চেরা ঠোঁটটা আমার কানের ঠিক পাশে এলো,
আমি তখন স্পষ্ট টের পাচ্ছিলাম তার নাক মুখ থেকে কোনো বাতাস বের হচ্ছে না, অথচ একটা তীব্র পচা রক্তের গন্ধ আমার পুরো চেতনাকে অবশ করে দিচ্ছিল। অন্ধকার ঘরের ভিতরে সে আমার বুকের ওপর চেপে বসে তার হিম শীতল হাড় সর্বস্র আঙ্গুলগুলো দিয়ে আমার গলাটা আস্তে আস্তে টিপে ধরছিল। আর ঠিক তখনই ঘরের কোণ থেকে ভেসে আসছিল একটা রিনিঝিনি নুপুরের আওয়াজ। সেই আওয়াজটা কখনোই কোনো মানুষের পায়ের হতে পারে না। আমি তখন চিৎকার করতে চাচ্ছিলাম, কিন্তু আমার কণ্ঠনালী দিয়ে কোনো শব্দই বের হচ্ছিল না। শুধু দেখছিলাম তার চোখ দুটো থেকে টপ টপ করে কালো রঙের রক্ত আমার মুখের উপর এসে পড়ছে। এই ঘটনা 2021 সালের নভেম্বর মাসে সিলেটের শ্রীমঙ্গলের হিল ভিউ রিসোর্টের ঠিক পেছনের একটা পুরনো পরিত্যক্ত চা বাগানের বাংলোতে। আমার নাম রাশেদ। আমি এবং আমার 3 বন্ধু তন্ময়, সাজিদ আর আবির একটু নির্জন জায়গায় আমাদের ছুটিগুলো কাটানোর জন্য ওই বাংলোটি বুক করেছিলাম। বাংলোটার কেয়ারটেকার বৃদ্ধ রহমত আলী আমাদেরকে চাবি দেওয়ার সময় বারবার সতর্ক করে বলেছিলেন, বাবাজিরা, সন্ধ্যার পর তোমরা বাংলোর পেছনের বারান্দায় কখনোই বসবেন না। আর কোনো নুপুরের আওয়াজ শুনলে ভুলেও সেদিকে তাকাবেন না। তখন আমরা সেই বিষয়টাকে সেফ গ্রামীণ কুসংস্কার ভেবে হেসেই উড়িয়ে দিয়েছিলাম। প্রথম রাতটা বেশ ভালোই কেটেছিল। বিভীষিকা নেমে আসে দ্বিতীয় দিন মাঝরাতে। রাত তখন আনুমানিক 2:45। তীব্র শীতের কারণে আমরা সবাই যে যার কম্বলের নিচে ঘুমাচ্ছিলাম। হঠাৎ করেই আমার ঘুমটা ভেঙে যায় একটা অদ্ভুত শব্দে। মনে হচ্ছিল আমাদের ঘরের কাঠের মেঝেতে কেউ ভারী কিছু টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। আমি চোখ মেলাতেই টের পেলাম পুরো ঘরের তাপমাত্রা হুট করেই মাইনাসে নেমে আসছে এবং মুখ দিয়ে কুয়াশা বের হচ্ছে। আমি পাশ ফিরতেই আমার হাতটা জমে বরফ হয়ে গেল। আমার ঠিক পাশেই তন্ময় ঘুমাচ্ছিল, কিন্তু তন্ময়ের বুকের ওপর কুঁজো হয়ে বসে আছে একটা নারী মূর্তি। তার পরনে একটা জীর্ণ কাদামাখা সাদা শাড়ি এবং শাড়িটার বুক জোড়া বড় বড় রক্তের দাগ। সবচেয়ে ভয়ানক ছিল তার চুলগুলো। সেগুলো সাধারণ চুলের মতো ছিল না, যেন জ্যান্ত সাপের মতো কিলবিল করছিল। আমি ভয়ে স্তব্ধ হয়ে গেলাম, শরীর নাড়ানোর ক্ষমতা হারিয়ে ফেললাম। ঠিক তখনই সেই অবয়বটি আস্তে আস্তে মাথা ঘোরালো। তার মুখমণ্ডল বলতে কোনো কিছু ছিল না। চোখের জায়গায় দুটো জ্বলন্ত কয়লার মতো গর্ত, আর তার চোয়ালটা ছিল অস্বাভাবিকভাবে ঝুলে আছে, যেখান থেকে অনবরত লালা আর রক্ত পড়ছিল। সে তন্ময়কে ছেড়ে ধীর গতিতে হামাগুড়ি দিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। প্রতিটা পদক্ষেপে ঘরের কোণ থেকে সেই অবাস্তব নুপুরের রিনিঝিনির শব্দ তীব্র হতে থাকলো। সে আমার বুকের উপর উঠে বসে যখন তার পচা মাংসের গন্ধ আমার নাকের ভেতর ঢুকছিল, আমি নিশ্চিত ছিলাম আজ রাতে আমি আর বাঁচব না। ঠিক ওই মুহূর্তেই আমার পকেট থেকে মোবাইলটা বেজে ওঠে। সকালে ওঠার জন্য দেওয়া অ্যালার্মটা কোনোভাবে আর্লি বেজে উঠেছিল, আর সাথে সাথেই সে তীব্র আলো আর শব্দে সেই অবয়বটি এক ঝটকায় জানালার কাঁচ ভেঙে পিছনের অন্ধকার চা বাগানের দিকে মিলিয়ে যায়। সকালে আমাদের 4 জনেরই জ্ঞান ফিরে হসপিটালে। কেয়ারটেকার রহমত আলী চাচা আমাদের
অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছিলেন। আজ থেকে প্রায় 5 বছর হয়ে গেল, কিন্তু এখনো অন্ধকারে একা ঘুমাতে গেলে আমার কানে সেই রিনিঝিনি নুপুরের আওয়াজ আর নাকে সেই পচা রক্তের গন্ধ ভেসে আসে। বাংলোর সেই ঘটনার পর আমরা 4 বন্ধু ঢাকা ফিরে এসেছিলাম ঠিকই, কিন্তু আমাদের স্বাভাবিক জীবনটা চিরতরে ওখানেই শেষ হয়ে গিয়েছিল। বিশেষ করে আবিরের অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। ও রাতে ঘুমাতে পারতো না, সারাক্ষণ বিড়বিড় করে বলতো সে ঘরের সিলিংয়ে ঝুলে আছে, আমার দিকে তাকিয়ে হাসছে, ইত্যাদি ইত্যাদি। আমরা ভেবেছিলাম ও ট্রমার মধ্যে আছে, তাই ওকে একজন সাইকিয়াট্রিস্ট দেখানো হচ্ছিল। কিন্তু ঘটনা অন্য রূপ নিল 2022 সালের মে মাসে। আবিরের মা একদিন মাঝরাতে হঠাৎ আমাদের ফোন করে কান্নাকাটি শুরু করলেন। তখন আমরা দ্রুত আবিরদের খিলগাঁওয়ের বাসায় ছুটে গেলাম। ওর ঘরে ঢুকে যে দৃশ্য দেখলাম তা দেখার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। মেঝেময় ছড়ানো ছিটানো ছোপ ছোপ রক্ত, আর ঘরের দেয়ালগুলোতে নখ দিয়ে আঁচড়ে আঁচড়ে লেখা, ও আমার চাবি নিয়ে গেছে, আমি ওকে ছাড়বো না। আবির তখন ঘরের এক কোণে গুটিসুটি মেরে বসে আছে, নিজের নখ দিয়ে নিজের চামড়া খুবলে তুলছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো ওর সারা শরীর থেকে ঠিক সেই শ্রীমঙ্গলের বাংলার মতো পচা রক্তের তীব্র গন্ধ বের হচ্ছিল। আমরা ওকে জোর করে ধরে যখন গাড়িতে তুলছিলাম পাবনা মেন্টাল হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আবির হঠাৎ আমার দিকে তাকালো। ওর চোখ দুটো তখন আর সাধারণ মানুষের মতো ছিল না, পুরো মনিটা কুচকুচে কালো হয়ে গিয়েছিল। ও আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, রাশেদ, তন্ময় যে রাতে ঘুমাচ্ছিল ওর পকেটে বাংলোর পিছনের ঘরের একটা মরিচে ধরা চাবি ও লুকিয়ে রেখেছিল। ওটা আসলে ওখানকার চাবি না, ওটা একটা কবরের চাবি। আমি স্তব্ধ হয়ে গেলাম। তন্ময়ের দিকে তাকাতে দেখলাম তন্ময়ের মুখ ফ্যাকাশে হয়ে গেছে। ও কাঁপতে কাঁপতে পকেট থেকে একটা পুরনো পেতল রঙের চাবি বের করলো। ওটা ও শ্রীমঙ্গলের বাংলোর পেছনের জঙ্গল থেকে কুড়িয়ে পেয়েছিল, কিন্তু সে কাউকেই বলেনি। সেদিন রাতে আমরা সিদ্ধান্ত নিলাম এই অভিশাপ থেকে বাঁচতে হলে চাবিটা ওখানেই ফিরে দিতে হবে। আমরা 3 জন আবার শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হলাম। তখন ঘড়িতে রাত ঠিক 2টা বাজে। পুরো রাস্তায় কুয়াশায় এবং হেডলাইটের আলোতে সামনের কিছুই দেখা যাচ্ছিল না। যখন গাড়ির ঠিক হিলভিউ রিসোর্টের পেছনে সে নির্জন রাস্তায় পৌঁছালো, হঠাৎ আমাদের গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গেল। চারপাশ পুরো নিস্তব্ধ। ঠিক তখনই গাড়ির ছাদে ভারী কিছু পড়ার শব্দ হলো ধপ করে। পর মুহূর্তেই গাড়ির সামনেই উইন্ডো শিল্ডে উপর থেকে ঝুলে পড়লো একটা মাথা, উল্টো হয়ে থাকা সেই চেনা বিভীষিকাময় মুখ, চোয়াল বেয়ে রক্ত পড়ছে, আর তার জ্বলন্ত চোখ দুটো সরাসরি তন্ময়ের দিকে নিবদ্ধ হয়ে আছে। সে তার হাত দিয়ে গাড়ির কাছে আঘাত করতে লাগলো, আর পুরো গাড়ি জুড়ে গম গম করে উঠল সেই চেনা রিনিঝিনি নুপুরের শব্দ। যখন কাঁচটা প্রায় ভেঙে চৌচির হয়ে যাওয়ার উপক্রম হলো, তন্ময় ভয়ে চিৎকার করে গাড়ি জানালা সামান্য নামিয়ে চাবিটা বাইরে ছুটে ফেলে দিল। চাবিটা মাটিতে পড়ার সাথে সাথেই একটা তীব্র দমকা হাওয়ায় চেপে চারপাশটাই কেঁপে উঠল, আর সেই অবয়বটি মুহূর্তের মধ্যেই অন্ধকারে মিশে গেল এবং গাড়ির ইঞ্জিনটাও নিজে থেকে স্টার্ট হয়ে গেল। আমরা আর 1 সেকেন্ডও সেখানে দেরি করিনি। ঢাকায় ফেরার পরদিন সকালে আমরা খবর পাই পাবনা হসপিটালে থাকা সে আবির ঠিক রাত 2:10 যখন আমরা চাবিটা ফেলে দিচ্ছিলাম হার্ট অ্যাটাক করে মারা গেছে। ডাক্তাররা বলেছিল ওর মৃত্যুর কারণ খুব তীব্র ভয়ের। আমরা যারা আজও বেঁচে আছি
প্রতিটা অমাবস্যার রাতে আমাদের ঘরের দরজার বাইরে ঠিক একই রকম নূপুরের শব্দ শুনতে পাই, যেন সে এসে পরীক্ষা করে যায় আমরা নতুন কোনো ভুল করলাম কিনা।